সাথে সাথে ব্লাস্ট হয়ে উড়ে গেল শেখ বাড়ি। মুহূর্তেই আগুনে দাউ দাউ করে জ্বালা শুরু করে দেয় বিশাল বড় শেখ বাড়ি। শেখ বাড়ির আগুনে দূর দূরান্ত আলোকিত হয়ে যাচ্ছে, এক এক করে ধসে পড়ছে সব। ভেতরে এবং বাইরের কিছুই অবশিষ্ট রইল না। মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় সব। এমনকি ভেতর থেকে মানুষের আর্তনাদও শোনা যায়নি। ভয়ঙ্করভাবে পুড়ে ছাই হয়ে যায় সব। নিমিষেই শ্মশানে পরিণত হয় শেখ বাড়ি। তাহজিদ ম্যানশনে তায়ান সবে শোয়ার প্রস্তুতি নিচ্ছে, বাকিরা এখনও ড্রয়িং রুমে। সবাই মাত্র সিমরানের রুম থেকে গেছে, যেতে চায়নি, ম্যাথি জোর করে পাঠিয়ে দিয়েছে। দুপুরের শেখ বাড়ির সবাই এসেছে তাহজিদ বাড়িতে সিমরানকে দেখার জন্য। ইস্তিফা শেখ উতলা হয়ে গিয়েছিলেন মেয়ের জন্য, সেজন্য তার অসুস্থ শরীর নিয়ে তায়ান বাধ্য হয়ে সবাইকে নিয়ে এসেছে। কিন্তু আনোয়ার তাহজিদ আজ কাউকে বাড়িতে যেতে দেয়নি। ইস্তিফা শেখ নিজের রুমে শুয়ে আছেন, আর বাকিরা ড্রয়িং রুমে। তখনই তায়ানের ফোনে কারো কল আসে। তায়ান ফোনটা হাতে নিয়ে দেখে তাদের বাড়ির দারোয়ানের ফোন। ভ্রু কুঁচকে এলো তায়ানের, তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে যা শুনে তাতে আকাশ ভেঙে পড়ে তায়ানের মাথায়। মুহূর্তে ফোনটা হাত থেকে পড়ে যায়। চোখগুলো বড় বড় করে সামনের দিকে তাকিয়ে আছে, এখনও বোঝার চেষ্টা করছে। যখন সম্পূর্ণ বুঝেছে তখনই ছুট লাগায় রুমের বাইরে। ড্রয়িং রুমে এসে হাঁপাতে হাঁপাতে তার বাবার উদ্দেশ্যে বলল, বাবা, সর্বনাশ হয়ে গেছে। আমাদের বাড়িটা কেউ বোমা দিয়ে ব্লাস্ট করিয়ে দিয়েছে বাবা। সাথে সাথে সবাই সোফা থেকে দাঁড়িয়ে যায়। কি শুনল তারা? ইমরান শেখ চিল্লিয়ে বলল, কি? বাবা তাড়াতাড়ি করো। বলে বেরিয়ে যায় ইমরান শেখ আর তায়ান। বাকি সবাই ঠাঁই হয়ে দাঁড়িয়ে আছে। ইনায়া শেখের শরীর কাঁপছে। তিনি বের হতে নিলে তাহি তাকে আটকে দিয়ে বলল, আম্মু চলো আমিও যাচ্ছি। বলে দুজনেও বেরিয়ে যায়। আনোয়ার তাহজিদ ভাবান্তর হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ বুকটা ধরে বসে পড়লেন সোফায়। বুক ব্যথা করছে। সাথে সাথে তাকে ধরে ফেলে আয়মান তাহজিদ। চিন্তায় ফেটে যাচ্ছে তারা। গাড়ি থেকে নেমে সবাই ছুটে আসে শেখ বাড়ির সামনে। পুড়ে ছাই হয়ে যাওয়া শেখ বাড়ি দেখে হতবম্ব হয়ে যায় সবাই। থমকে দাঁড়িয়ে রইল। ইনায়া শেখ জোরে চিৎকার দিয়ে উঠলেন। একটু পরে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তাহি দৌড়ে ইনায়া শেখের কাছে গিয়ে কান্না শুরু করে দেয়। ইমরান শেখ আর তায়ান এখনও নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। তায়ানের কণ্ঠনালী ভীষণভাবে কাঁপছে। কণ্ঠনালী খুব জোরে ওঠানামা করছে। তারা যেন ভুলেও গিয়েছে তাদের প্রতিক্রিয়া। তায়ান শূন্য হয়ে তাকিয়ে আছে, চোখে তার অজস্র নোনা জল। আর তাকিয়ে থাকতে পারল না, চোখ নামিয়ে শূন্য হয়ে পেছন ফিরে। তখনই বাড়ির দারোয়ানরা এসে কাঁদতে কাঁদতে বলল, সাহেব, একটা গাড়ি থেকে দুইজন লোক মুখে কাপড় লাগাই আইছে, হাতে তাগো গুলি আরো কত কি আসিল। আমরা তাগরে বাধা দিলে তারা আমাগরে অনেক মারে আর কি দিয়া আমাগো অজ্ঞান কইরা ফেলাই। জ্ঞান ফিরে দেখি এই অবস্থা। বলেই আরো জোরে কান্না শুরু করে দেয়। তায়ান বুঝে যায় এটা কার কারসাজি। মুহূর্তেই তার চোখও যেন দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ইচ্ছে করছে সব ছাড়খাড় করে দিতে। ছাড়বে না সে, কিছুতেই ছাড়বে না তাদের। আরেকটা গাড়ি এসে থামলো সেখানে। গাড়ি থেকে নামলো আয়মান তাহজিদ এবং ইভা তাহজিদ। বাড়ির এই হাল দেখে হৃদয়টা কেঁপে ওঠে তাদের। তারা তড়িঘড়ি করে সবার কাছে যায়। অনেক বুঝিয়ে সবাইকে আবারও তাহজিদ বাড়িতে নিয়ে যায়। শূন্য চোখে তাহজিদ বাড়িতে ঢুকছে তায়ান এবং বাকি সবাই। ইনায়া শেখের এখনো জ্ঞান ফিরেনি। তাহি আর ইভা তাহজিদ তাকে রুমে নিয়ে শুইয়ে দেয়। ইমরান শেখ অনেক দুর্বল হয়ে পড়ে। এত শখের বাড়িটা শেষ, শরীর খারাপ, তাই তিনি চলে যায় নিজের রুমে। তায়ান সোফায় বসে নিচের দিকে তাকিয়ে আছে। রাগ যেন তার সপ্তমে। এত কিছু যাদের জন্য হচ্ছে, তায়ান তাদের কিছুতেই ছাড়বে না। সে এখন পারবে নতুন বাড়ি কিনতে, কিন্তু না, আগে অপরাধীদের শাস্তি দেবে, তারপর সে নতুন বাড়িতে পা দিবে। কেটে গেছে আরও কিছুদিন। 1 মাস হতে আর মাত্র 1 দিন বাকি। সিমরানের অবস্থা খুবই খারাপ। হুইল চেয়ারে বসার শক্তিটুকু নেই সিমরানের। এখন তাকে বিছানায় রাখা হয়। সিমরানের সারা শরীর অসাড় হয়ে গেছে, একমাত্র তার শ্বাসটুকু চলছে। হয়তো আর 2-1 দিন বাঁচবে। সিমরানের সাথে সাথে বাড়ির সবার অবস্থাও খারাপ হয়ে গেছে। সবার চোখে ঘুম নেই। সবাই এখন বেশিরভাগ সময় সিমরানের রুমে কাটায়। ইস্তিফা শেখ সিমরানের সাথে ঘুমোয়। তাকে কিছুতেই সিমরানের কাছ থেকে সরানো যায় না।
এত কান্না করে তাও যেন চোখের পানি ধরে রাখতে পারে না তিনি। দিশাও এখন তাহসিব বাড়িতে। কারো মুখে বিন্দুমাত্র হাসির রেখাও দেখা যায় না। সে যে সাইমান গেছে এখনও তার কোনো খবর নেই, কারোর সাথে কোনো যোগাযোগ নেই তাদের। প্রথম কয়েকদিন ছিল, কিন্তু পরে বন্ধ হয়ে যায়। সাইমানের জন্য আরও চিন্তা সবার। সন্ধ্যায় সবাই সিমরানের রুমে বসে আছে। সবার চোখের পানি শুকিয়ে গেছে, কেবল ইস্তিফা শেখ কাছে। সবাই শূন্য হয়ে তাকিয়ে আছে সিমরানের দিকে। ম্যাথি সিমরানের পাশে বসে ট্রিটমেন্ট করছে। ম্যাথির চোখে স্পষ্ট পানি দেখা যাচ্ছে। সে হয়তো বুঝতে পারছে সিমরান আজ সারাদিন চোখ মেলে তাকায়নি। এখন তার কোনো সারা শব্দ নেই। ম্যাথি সিমরানের হাতটা নিয়ে পালস চেক করছে। টিপ টিপ করে চলছে, আর সময় নেই সিমরানের হাতে। ম্যাথির বুক ছিঁড়ে কান্না আসে, কিন্তু সবার সামনে কান্না করা ঠিক হবে না ভেবে দম ধরে বসে আছে। বারবার সাইমনের কথা মনে হচ্ছে। সাইমন এত দেরি করছে কেন? ফুলের হাতে যে আর সময় নেই। সাইমন কি করে সামলাবে নিজেকে? ফুলের যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে আঘাত করে এর প্রায়শ্চিত্ত করব, এসব ভাবছে ম্যাথি। তখনই তড়িৎ গতিতে ঘরে প্রবেশ করে সাইমন আর দীপ। তাদের দেখে সবাই দাঁড়িয়ে যায়। সাইমনকে দেখে সবার বুকটা হাহাকার করে ওঠে। এ কি অবস্থা তার! আগের চেয়ে আরও বেহাল অবস্থা হয়ে গেছে। হয়তো ঠিকভাবে খায়নি, ঘুমোয়নি। সাইমন পাগল হয়ে বিছানায় শুয়ে থাকা সিমরানের কাছে যায়। সিমরানকে দেখে সাইমনের বুক ছিঁড়ে চুরচুর করে যায়। তার ফুলের মুখটার রং কেমন কালচে হয়ে গেছে। ম্যাথি তড়িঘড়ি করে বলল, শান, পেরেছিস তুই? অ্যান্টিডোট পেয়েছিস? সাইমন উতলা হয়ে বলল। হ্যাঁ হ্যাঁ পেয়েছি, নে দাদি আমার ফুলকে ঠিক কর। ম্যাথি সাইমনের হাত থেকে অ্যান্টিডোট নেয়। দা ইঞ্জেকশনে ঢুকিয়ে সাথে সাথে সিমরানের শরীরে পুশ করে দেয়। খুব জোরে স্বস্তির নিঃশ্বাস ফেলে ম্যাথি। সাইমনের দিকে তাকিয়ে বলল, আর একটু দেরি হয়ে গেলেই ফুল হয়। সাইমনের মুখটা ধক করে ওঠে। সে অনেক দেরি করে ফেলেছে। অ্যান্টিডোটটা পেতে কি কষ্ট হয়েছে কেবল সেই জানে। সাইমন গিয়ে সিমরানের মাথার পাশে বসে। সিমরান এবার খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে। সাইমন ম্যাথির দিকে তাকিয়ে বলল, কতদিন লাগবে আমার ফুলের সুস্থ হতে? 3 থেকে 4 মাস, কিংবা এর কমও হতে পারে। সাইমন আর কিচ্ছু বলল না। সিমরানের দিকে তাকাতেই তার এক ফোঁটা চোখের পানি সিমরানের ঠিক চোখের পাতায় পড়ে। সাথে সাথে সিমরানের চোখগুলো কেমন কাঁপা শুরু করে। সাইমনকে এক এক করে সবাই প্রশ্ন জিজ্ঞেস করছে। এত দেরি হলো কেন? কেন কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করেনি? তার এই বেহাল অবস্থা কেন? কিন্তু সাইমন কোনো উত্তরই দিচ্ছে না। দীপ সবার উদ্দেশ্যে বলল। বলেই দীপ থামে। সবাই মন দিয়ে শুনে দীপের কথা এবং সাইমনের দিকে তাকায়। সাইমন নিচের দিকে তাকিয়ে আছে। একটা মানুষ কি করে এতটা ভালোবাসতে পারে? সাইমনকে না দেখলে হয়তো কেউ জানতেই পারতো না। ইস্তিফা শেখ উঠে সাইমনের সামনে বসে তার হাত দুটি ধরে কান্না জড়িত কণ্ঠে বলল, আজ নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে হয় তোমার মতো একজন জামাই পেয়ে। নিজেকে ভাগ্যবান বলে এই কারণে মনে হয়, কেননা তোমার মতো একটা ছেলের কাছে আমার মেয়েকে তুলে দিয়েছি বলে। সত্যি বাবা, তোমার করা প্রত্যেকটা কাজের ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। বলে সাইমনের হাত দুটি ধরে কান্না শুরু করে দেয়। সাইমন ইস্তিফা শেখকে শান্ত করে বলল, এভাবে বলো না মামুনি, এটা আমার দায়িত্ব। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ফুলের কিচ্ছু হতে দেব না, কথা দিচ্ছে। সবার চোখে পানি চিকচিক করছে। ইস্তিফা শেখ সত্যি একটা যোগ্য ছেলে পেয়েছে। এরপর সবাই এক এক করে রুম থেকে বেরিয়ে যায়। ম্যাথি সবাইকে চলে যেতে বলে। সাইমন সিমরানের কপালে চোখে অধর ছুঁইয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। নিজের রুমের জানালার পাশে দাঁড়িয়ে আছে সাইমন। এই কয়েকটা বছর অনেক কিছু সহ্য করেছে সে। কি করে বেঁচে আছে শুধু সেই জানে। জানালা দিয়ে দূর রাস্তা দেখছে সাইমন। সিমরান বিনা নিজেকে শূন্য লাগে। তখনই কাঁধে কারো হাতের স্পর্শ পায় সাইমন। পেছন ফিরে দেখে তায়ান দীপ তার দিকে তাকিয়ে আছে। সাইমন আবারও বাইরে তাকায়। তায়ান সাইমনের কাছে গিয়ে ধরা কণ্ঠে বলল, শান, শুনেছিস আমাদের তায়ানকে থামিয়ে দিয়ে সাইমন বলল। আমি সব জানি তায়ান। সাইমন পেছন ফিরে দীপ তায়ানের উদ্দেশ্যে বলল, এবার আমাদের মিশন হচ্ছে রাহিব এবং রিমন খান। সাইমন একটু ভেবে বলল। ম্যাথিকে ডেকে নিয়ে আয়।
সাইমনের কথায় দীপ ম্যাথিকে ডাকতে চলে যায়। একটু পরেই ম্যাথিকে নিয়ে চলে আসে। সাইমন ম্যাথির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল। ম্যাথি এখনও রাহিব এবং রিমন খানের অ্যাড্রেস দেয় আমাকে। ম্যাথি কিছুক্ষণ চুপ থেকে বলল। কিন্তু তাদের সাথে তো আমি এখন আর কোনো যোগাযোগই হয় না, আর তারা কোথায় সেটাও আমি জানি না। সাইমন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো। তুই জানিস না মানে কি? আর হঠাৎ তোর সাথে তার কন্ট্যাক্ট অফ করবে বা কেন? ম্যাথি 2 পা এগিয়ে গিয়ে বলল। সেটা আমিও বুঝতে পারছি না শান। আমার মনে হয় তারা কিছু বুঝতে পেরেছে। আগে তারা একটা পোড়া বাড়িতে লুকিয়ে থাকতো, কিন্তু এখন সেই বাড়িটার তালা ঝুলছে। তাদের নাম্বারে আমি অনেকবার ডায়াল করেছি, তবে ফোন সুইচ অফ বলে। বিশ্বাস না হলে তুই নিজেই আমার ফোন থেকে ট্রাই কর। বলেই ফোনটা সাইমনের দিকে এগিয়ে দেয়। সাইমন ফোনটা ফিরিয়ে দিয়ে বলল। নো নিড। সাইমন ভাবছে তাহলেই কি করে ওদের হদিশ পাওয়া যাবে। এত বড় ক্রিমিনালরা সহজেই ধরা দিবে না। তায়ান চিন্তিত সুরে বলল। তাহলে এখন আমরা কি করব? কি করে ওদের খুঁজে বের করব? ওরা নিশ্চয়ই আবারও নতুন কোনো চাল চালছে। ম্যাথি বেশ ভেবে বলল। একটা উপায় আছে। সাইমন ভ্রু কুঁচকে বলল। কিসের উপায়? এরপর ম্যাথি সব বলল সাইমনকে। ম্যাথির কথা অনুযায়ী এবার তারা রাহিব আর রিমন খানকে হাতে নাতে ধরবে। একটা পুরাতন গোডাউনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাজিদ। তার ঠিক সামনে চেয়ারে বসে আছে রাহিব খান এবং রিমন খান। রিমন খান সাজিদের উদ্দেশ্যে বলল। যা বলেছি বুঝতে পেরেছিস তো? সাজিদ মাথা উপর নিচ করে বলল। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। রাহিব উঠে সাজিদের গাল দুটো শক্ত করে চেপে ধরে এবং বলে। যদি কোনো ভুল করে থাকিস তাহলে তখনই তোর পরাণ পাখি উড়ে যাবে। সাজিদ ভয় পেয়ে বলল। স্যার চিন্তা করবেন না, কাজটা হয়ে যাবে। যা এখন দূর হ। সাথে সাথে বেরিয়ে যায় সাজিদ। সাজিদ যেতেই রিমন খান পায়ের উপর পা তুলে বলল। তাহলে আমাদের নেক্সট টার্গেট দ্য রকস্টার সাইমন তাহজিদ। বলেই খুব জোরে হাসা শুরু করে রাহিব আর রিমন খান। তাহজিদ বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে সাজিদ। ছদ্মবেশে এসেছে সে। একজন ডেকোরেটর পরিচয় নিয়ে এসেছে। এখন সে তাহজিদ বাড়িতে প্রবেশ করবে। দরজার সামনে এসে দেখলো মানুষজন সোফায় বসে আছে। এক্সকিউজ মি, মে আই কাম ইন? সাথে সাথে সবাই সেদিকে তাকায়। লোকটাকে দেখে সকলে ভ্রু কুঁচকে ফেলে। আনোয়ার তাহজিদ সোফা থেকে উঠে গিয়ে ছেলেটির উদ্দেশ্যে বলল। সাজিদ থ্যাঙ্কস বলে ভেতরে প্রবেশ করে। আনোয়ার তাহজিদ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। আমি একজন ডেকোরেটর। এই বাড়ি থেকে আমাকে মেসেজ দিয়ে আসতে বলা হয়েছে কিছু ডেকোরেট করার জন্য। আনোয়ার তাহজিদ অবাক হয়ে বলল। আমি বলেছি। বলতে বলতে সিঁড়ি বেয়ে নামছে সাইমন। সবাই সেদিকে তাকায়। সাইমন নিচে নেমে সবার উদ্দেশ্যে বলল। হ্যাঁ, আমি বুঝতে বলেছি ওকে। সাইমনের কথায় যেন সবাই বেশ অবাক হয়। সাইমন হঠাৎ ডেকোরেটরকে কেন ডেকে পাঠিয়েছে? আনোয়ার তাহজিদ সাইমনের দিকে তাকিয়ে বলল। সাইমন পকেটে হাত গুজে বলল। বাবার আমার রুমের অনেক কিছু ডেকোরেট করা বাকি আছে। এরপর সাজিদের দিকে তাকিয়ে বলল। আমি আপনাকে আসতে বলেছি, আপনি আমার সাথে আসুন। সাজিদ আমতা আমতা করে বলল। আর স্যার, আপনি যে কাজগুলোর কথা বলছেন? সাইমন বাঁকা হেসে বলল। নো প্রবলেম। টেরেস নাইট ইউ স্টে ইন মাই হোম। নাও কাম উইথ মি। বলে সাইমনের সাথে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যাচ্ছে। আর বাকিরা অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। সিমরানের এই অবস্থা, আর সাইমন এর মধ্যে তার রুম ডেকোরেট করতে চাইছে। সাজিদ সাইমনের সাথে তার রুমে ঢোকে। সাইমন সাজিদের দিকে তাকিয়ে বলল। ইটস মাই রুম, দেখতে পেয়েছেন নিশ্চয়ই। সাজিদ হেসে বলল। হ্যাঁ, চিন্তা করবেন না, সব হয়ে যাবে। সাইমন গম্ভীর কণ্ঠে বলল। গুড। কাজে যেন কোনো ভুল না হয়, দেখে শুনে সব কাজ করবে। গট ইট? সাজিদ মাথা উপর নিচ করে। ওকে, ইউ লিভ নাও। এরপর সাজিদ রুম থেকে বেরিয়ে যায়। সাইমনের রুম থেকে বেরিয়ে সিমরানের রুমে যায়। বিছানায় শুয়ে থাকা সিমরানের দিকে কিছুক্ষণ তাকিয়ে আছে। সিমরানের এখন একটু উন্নতি হচ্ছে। সিমরান ঘুমিয়ে আছে। সাইমন গিয়ে সিমরানের মাথার পাশে বসে পড়ে। সিমরানের একটা হাত ধরে বলল। ফুল, আজ সেই সময় এসেছে। আজ অপরাধীদের শাস্তি দেওয়ার সময় এসছে। তোমার সান তোমাকে কথা দিয়েছে না? আজ সেই কথা রাখার পালা। তোমার সাথে হওয়া অন্যায়, আমার সাথে হওয়া অন্যায়, তাহের সাথে হওয়া অন্যায়, আমার বাড়িকে শ্মশান বানিয়ে দেওয়ার অন্যায়, এবং আমাদের পরিবারের এতদিনের কষ্টের হিসেব
আমি আজ তুলব, একে একে সব হিসেব কোনো কোনো তুলব। তুমি শুধু তোমার সানের উপর একটু ভরসা করো। আজকের পর থেকে আর থাকবে না আমাদের কোনো শত্রু। বলেই চোখ মুখ শক্ত হয়ে আসে সাইমনের। ক্রোধে দাঁত খিচে আসে তার। নিচের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে শ্বাস নেয়। এরপর সিমরানের হাতে একটা চুমু খায়। কপালে চুমু খেয়ে রুম থেকে বেরিয়ে যায়। রাত প্রায় 11টার উপরে। বাড়ির সবাই ঘুমে কাঁদা। আজকে সবাই একটু তাড়াতাড়ি শুয়ে গেছে। তখনই সাইমনের রুমে প্রবেশ করে সাজিদ। দেখে বিছানায় সাইমন ঘুমিয়ে আছে। ধীরে ধীরে সাজিদ এগিয়ে যায়। সাইমনের মুখে রুমাল চেপে ধরে। সাথে সাথে সাইমন দুইবার শ্বাস নিয়ে জ্ঞান হারায়। সাজিদ তখন সাইমনের মুখে কালো কাপড় বেঁধে দেয়। রুম থেকে বেরিয়ে সাজিদ কাউকে ফোন করে। কল রিসিভ হতেই সাজিদ বলে ওঠে, কাজ হয়ে গেছে, তোরা জলদি আয়। দরজা খুলে রেখেছি আমি, আর খুব সাবধানে আসবি। ওপাশ থেকে ওকে বস। তারপরেই সদর দরজা দিয়ে রুমে প্রবেশ করে 3টে লোক। সাজিদকে দেখে উপরে উঠে সাইমনের রুমে চলে যায়। তারপর 3 জনে মিলে সাইমনকে ধরাধরি করে বাইরে নিয়ে যায়। তাদের পেছন পেছন যাচ্ছে সাজিদ। সাইমনকে গাড়িতে উঠিয়ে গাড়ি নিয়ে সাই করে চলে যায়। চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে সাইমন। মুখে তার এখনো কালো কাপড়। তার সামনে দাঁড়িয়ে আছে রাহিব আর রিমন খান। দুজনে কি বিশ্রীভাবে হাসছে। রিমন খান সাজিদের সামনে গিয়ে তার কাঁধে হাত দিয়ে বলল, সাব্বাস, খুব সুন্দর এবং সহজভাবে কাজটা করেছিস, যা আমরা হয়তো করতে পারতাম না। এর জন্য তুই খুব দামি পুরস্কার পাবি। সাজিদ কিছু না বলে হালকা হাসল। রাহিব সাইমনের সামনে চেয়ার টেনে বসল। সে আজ ভীষণ খুশি। নিজ হাতে শেষ করবে সে সাইমনকে। রাহিব পায়ের উপর পা তুলে আফসোসের সুরে বলল, ছু 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 ছু, দ্য গ্রেট রকস্টার সাইমন আজ এভাবে এখানে বন্দী, তো আমার মতো সামান্য একজনের কবলে। আহ, খুব মায়া লাগছে রে ভাই তোর জন্য। রিমন খান সাইমনের সামনে এসে বলল, বোকা ছেলে, কিচ্ছু বোঝেনি। আরে আমি তো ভেবেছি ছেলেটা খুব চালাক, তাকে এত সহজে ধরা যাবে না। অথচ দেখো কিভাবে আমাদের হাতে বন্দি। বেচারা আজ শ্বশুরের কাছে যাবে। রাহিব দাঁড়িয়ে তার বাবার পাশে ঘুরে বলল, বাবা বলছি কি, একে মারার আগে অন্তত সব সত্যি বললে কেমন হয়? মারার আগে সব জেনে মরুক। মাই সন, এটা তো খুব সুন্দর কথা, বলে ফেলো। রাহিব সাইমনের চারপাশ ঘুরতে ঘুরতে বলল, জানিস তো, তোকে আমি আমার থেকে অনেক শেয়ানা ভেবেছি, অনেক চতুর ভেবেছি। এমনকি তোর প্রতিটি কাজে তুই তা প্রমাণ করতি, কিন্তু না, আমি বলছিলাম আসলে তুই বোকার চেয়েও অধম। আস্ত একটা গাধা তুই। সেজন্য তোর আড়ালে এত কিছু করে যাচ্ছি, অথচ তুই কিছু টের পেলি না। আমি তো ভেবেছি তুই সব বুঝে যাবি। হুম, বোকা সাইমন, আমার চাল ধরতেই পারিসনি তুই। জেল থেকে পালিয়েছিস সেটাও জানতে পারিসনি তুই। তুই কি ভেবেছিস আমি এত তাড়াতাড়ি দমে যাব? কখনো না। সেজন্য জেল থেকে পালিয়ে আমি আবার লন্ডনে যাই এবং বাবা সহ অনেক বড় প্ল্যান সাজাই। তোর একমাত্র দুর্বলতা তোর ফুল, তাই না? এটাই আমাদের মেইন উদ্দেশ্য ছিল, তোর কাছ থেকে তোর ফুলকে কেড়ে নাও। আর আমরা তাই করেছি। ভেবেছিস আমি ভয় পেয়ে দূরে কোথাও চলে গেছি, কিন্তু না। দীপ, দিশা রিসেপশনে তোর ফুলের সাথে নেচেছে কে জানিস? আমি। কিন্তু তাও কিচ্ছু বুঝলি না তুই। এরপর ম্যাথিকে ভয় দেখিয়ে সায়েন্টিস্ট জেনাসের তৈরি এক কেমিক্যাল ফুলের শরীরে ঢুকাই, যে জন্য তোর বাচ্চা দুনিয়াতে আসার আগে শেষ হয়ে যায়। তোর বোনকে কক্সবাজারে আমার লোকেরাই নষ্ট করতে চেয়েছিল, তবে তোরা বাঁচিয়ে নিস। তোর শ্বশুর বাড়ি ছাই হয়েছে কি করে জানিস? জানবি কি করে? তুই তো বোকা। ওকে, আমি বলে দিচ্ছি। আমরা তোর এত দামি শ্বশুর বাড়ি শ্মশান বানিয়ে দিয়েছি। তবে শুনেছি সবাই নাকি বেঁচে গেছে। তবে ব্যাপার না, তোকে মেরেই তাদেরকে শেষ করবো। রাহিবের বলা শেষে সে চেয়ারে বসে পড়ে। তারপর রিমন খান বলা শুরু করে, এগুলো তো কমই। কয়েক বছর আগে তোর শ্বশুরের খুনিকেও তো খুঁজে বের করতে পারিসনি। তোর শ্বশুরের খুনিকে জানিস? জানবি কি করে? তোর শ্বশুরের খুনি হলাম আমি। হ্যাঁ, আমি। সেদিন আমি তোর বাবার গাড়ির ব্রেক ফেল করে দিয়েছি। সেদিন দুটোকেই মারতে চেয়েছি, কিন্তু তোর বাবা বেঁচে গেছে। তাদেরকে মারার কারণ শুনবি না? শোন, তোর বাবা, আমি, তোর শ্বশুর বন্ধু ছিলাম। আমি শুধু নামই বন্ধু ছিলাম তাদের। আমাকে তারা তুচ্ছ মনে করত। তারা সব কিছু থেকে আমাকে বঞ্চিত করত। আমার সাথে বিজনেসের কোনো ডিল পর্যন্ত করতো না। আমার সব তারা কেড়ে নিত। তোর মা ইনশিয়াকে আমি ভালোবাসতাম, কিন্তু তোর বাবা তাকে পটিয়ে বিয়ে করে ফেলে। সেই রাগে আমি রাহিবের মা নুসাইনাকে বিয়ে করি।
রুশায়না শুধু আমার নামেই বউ ছিল। বিয়ের পর আস্তে আস্তে আমি তাকে ভালোবাসতে শুরু করি, কিন্তু সে আমাকে বাসেনি। সে ভালোবাসতো তোর শ্বশুরকে, এতেও আমি বঞ্চিত। তোর শ্বশুরের কারণে আমি আমার নুশায়নাকে হারিয়েছি। আমার ছেলেটা মা বিনা অনাথ হয়ে গেছে। তাই আমি সিদ্ধান্ত নেই সব শেষ করে দেব। এজন্য প্রথমে তোর মাকে নিজের করে নিই, এরপর সময় বুঝে তোর বাবার শ্বশুরকে শেষ করতে চেয়েছি। তোর শ্বশুর মরেছে, এতে আমি ভীষণ আনন্দ পাই। তোর বাবার তোর শ্বশুরের বন্ধুত্ব ভেঙে গেছে। তোর শ্বশুর মরার 2 দিন পর তোর শাশুড়ির ফোনে কল দিয়ে তোর বাবার নামে উল্টাপাল্টা সব বুঝিয়ে ভুল বুঝাই। অথচ তোর মতো তোর বোকা বাবা কিচ্ছু বোঝেনি। এরপর তোর ফুল, আর আজ তুই, তোর পরে বাকি সব। বলেই হাসা শুরু করে রিমন খান। রাহিব উঠে বলল, বাবা, আমরা আর দেরি করছি কেন? এক্ষুনি এটাকে শেষ করি। শেষ তো করবই মাই সন। শেষ করার আগে এর চাঁদ মুখখানা একটু দেখা যাক। রাহিব বাবার কথায় সম্মতি জানায়। রাহিব শয়তানি হেসে সাইমানের মুখের কাপড় একটানে খুলে ফেলে। কাপড় খোলা মাত্র চমকে দুপা সরে যায় রাহিব। এখানে কি করছে? সাইমান কোথায়? রিমন খান মুহূর্তেই চোখ দুটো বড় বড় করে ফেলে। রাহিব কাঁপাকাঁপি গলায় বলল, তায়ান, তুই এখানে? সাইমান কোথায়? তায়ান কিছুক্ষণ চেয়ে খুব জোরে শব্দ করে হেসে দিল। রিমন খান আর রাহিব দুজন দুজনের দিকে চাওয়াচাই করছে। কি করে সম্ভব? আমি এখানে। সাথে সাথে দরজার দিকে তাকায় রিমন খান আর রাহিব। মুহূর্তেই দুজনের দম বন্ধ হয়ে যায় তাদের। ভয়ে সারা শরীর কাঁপা শুরু করে দেয়। দরজার সামনে অত্যন্ত ক্রোধে রাহিব এবং রিমন খানের দিকে তাকিয়ে আছে সাইমান। তার ডান পাশে দীপ এবং বাঁ পাশে ম্যাথিউ দাঁড়িয়ে। সাইমান এক পা করে ভেতরে ঢোকে। ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে যায় রাহিব এবং রিমন। এদের এমন অবস্থা দেখে ক্রোধ মাখা মুখে বাঁকা হাসে সাইমান। সামান্য তাকে দেখেই এই অবস্থা। সাইমান বাঁকা হেসে রাহিবের দিকে তাকিয়ে বলল, এই সারপ্রাইজ টু সি মি রাহিব। রাহিব বড় বড় ঢোক গিলছে। আজ কি করে বাঁচবে তারা? সাইমান বুকে হাত দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তো তখন কি যেন বলেছিস তোরা, মিস্টার রাহিব এন্ড রিমন খান? আমি বোকা? আমি গাধা? বোকার চেয়ে অধম? তাহলে এখন এই বোকাকে দেখে চুপসে গেলি কেন? রাহিব তার বাবার দিকে কিছু ইশারা করে। তখনই রিমন খান বন্দুক হাতে নিয়ে সাইমানের দিকে তাক করে। সাথে রাহিবও আরেকটা বন্দুক বের করে সাইমানের দিকে ধরে। সাইমানের যেন খুব হাসি পাচ্ছে। সাইমান ভাব নিয়ে চেয়ারে বসে পড়ে। দুজনে এবার দুপাশে সাইমানের দিকে বন্দুক তাক করে। রিমন খান হেসে বলল, তুই আমাদের কিচ্ছু করতে পারবি না। এখনই তোকে আমি শেষ করব। কিন্তু সাইমানের মাঝে কোনো ভাবান্তর ঘটল না। রাহিব বলল, তুই আজ এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। বলেই বন্দুকে চাপ দিতে নেবে, ঠিক তখনই দীপ নিজের বন্দুক বের করে রাহিব এবং রিমন খানের পায়ে শুট করে। মুহূর্তে চিল্লিয়ে হাত থেকে বন্দুক ফেলে মেঝেতে বসে পড়ে রাহিব, রিমন খান। সাইমান চেয়ারে দুলতে দুলতে বলল, এখন তো দেখছি সব বোকা তোরা। তোরা জানিস না, সিংহের কাছে একবার পা দিলে কখনো বেঁচে ফেরা যায় না। মেঝেতে শুয়ে হাঁটু ধরে কাতরাচ্ছে পাপীরা। রক্তে মাখামাখি হয়ে যায়। রাহিব ম্যাথির দিকে তাকায়। বুঝে যায় ম্যাথি সাইমনকে সব সত্যি বলে দিয়েছে। রাহিব ম্যাথির দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, ধোকাবাজ, আমাদের ধোকা দিয়েছিস তুই। ম্যাথি তাচ্ছিল্য হেসে রাহিবের দিকে এগিয়ে এসে বলল, আমি তোদের কোনো ধোঁকা দিইনি, বরং তোদের কথায় আমি একটা বড় পাপ কাজ করেছি। ধোঁকা তো তুলে দিয়েছিস, জালিম। আজ তোরা তোদের করা পাপের শাস্তি পাবি। রাহিব সাইমনের দিকে তাকিয়ে বলল, তুই এসব কি করে জানলি? জানলি কি করে আমরা এখানে? আর তোর জায়গা তায়ানি বা কেন? রাহিবের প্রশ্ন যেন সাইমনের বেশ পছন্দ হয়। এতক্ষণ দীপ তায়ানের হাত পায়ের বাঁধন খুলে দেয়। তায়ান তাদের সামনে এসে বলল, আমি বলছি, আমরা অনেক আগেই ম্যাথির থেকে সব জেনে গেছি। তোদের করা সব দুষ্কর্ম জেনে গেছি এবং আমাদের ফুলকে সুস্থ করার ব্যবস্থা করে ফেলেছি। বোকা আমাদের শান না, বোকা তোরা। তোরা যে আমাদের বাড়িতে বোমা দিয়ে ব্লাস্ট করিয়েছিস, সেটাও তখনই বুঝে গেছে। তোদের কবলে পড়া একজনকে আমাদের দলে করে নিয়েছি। রিমন খান জিজ্ঞেস করল, কাকে? ম্যাথি বলে উঠল, সাজিদকে। সাজিদও আমার মতোই একজন, যে তোর সাথে কথা বাধ্য হয়ে শুনে।
সাজিদ ধারা তোদের বিষয়ে আমি সব জানতে পারি, এমনকি আজকের প্ল্যানটাও। সাজিদকে বলেছিস না আজকে যে করে হোক শানকে চাই তোদের? কথাটা আমাদের সাজিদ জানিয়ে দেয় এবং শানের প্ল্যান মোতাবেক সব কাজ হয়। এবং রাতে থাকার পারমিশন নিয়ে নেয়। রাতে যখন তোদের লোকেরা বাড়ির সামনে আসে তখন আমি শানের বিছানায় শুয়ে পড়ি আর আমি মিছে মিছে অজ্ঞান হওয়ার ভান করি, আমার মুখে কাপড় দিয়ে, যাতে তোর লোকেরা আর তোরা কিছু বুঝতে না পারিস। তখন আমাদের পিছু নেয় শান, এখান পর্যন্ত এসে যায় এবং তোদের করা সব পাপ কাজের কথা শুনে নেয়। সাইমন গম্ভীর কণ্ঠে বলল। সো সব ক্লিয়ার তোদের কাছে? সাইমন উঠে রিমন খানের সামনে হাঁটু গেড়ে বসে তার মুখটা জড়িয়ে চেপে ধরে বলল, তুই কখনো কারো বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস না। আমার বাবা আর শ্বশুরের সম্পর্কে ভুল ধারণা ছিল তোর। তারা তোকে ঠিকই বন্ধু ভেবেছে, কিন্তু তুই তা চোখে দেখিসনি। আমার শ্বশুর যে খুন হয়েছে সেটা আমি আজ থেকে 5 বছর আগে জেনেছি, কিন্তু প্রথমেই খুনিকে খুঁজলে পরে খোঁজার চেষ্টাও করিনি। নাহলে এতদিন তুই দুনিয়ার আলো দেখতে পেতিস না। তবে আজকের পর থেকে আর কখনো দুনিয়ার আলো দেখতে পাবি না তুই। কঠিন শাস্তি দিব আমি তোদের। এরপর বুঝবি এতগুলো অন্যায় করার কি ফল। ভয়ে অর্ধেক জান পাখি উড়ে গেছে তাদের। আজ আর তাদের কেউ বাঁচাতে পারবে না। সাইমন উঠে বাকি সবার উদ্দেশ্যে বলল। অল ইজ ডান। সবাই মাথা উপর নিচ করে। এরপর দীপ তায়ান সেখান থেকে বেরিয়ে বাইরে চলে যায় কিছু জিনিস আনতে, আর ম্যাথি ব্যাগ থেকে 2টা ইঞ্জেকশন নিয়ে সাইমনের হাতে দেয়। সাইমন ইঞ্জেকশনগুলো হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে রাহিব আর রিমন খানের সামনে। ইঞ্জেকশন দুটির দিকে অগ্নিচোখে তাকিয়ে আছে সাইমন। চোখ বন্ধ করে ইঞ্জেকশন দুটি পুশ করে পাপীদের শরীরে। মুহূর্তে যন্ত্রণায় চিৎকার দিয়ে ওঠে রাহিব আর রিমন খান। সারা শরীর ধরে ভয়ঙ্কর আর্তনাদ করছে রাহিব আর রিমন খান। যন্ত্রণায় ফেটে পড়ছে তারা। অসহ্য যন্ত্রণা নিয়ে সারা ফ্লোর গড়াগড়ি দিচ্ছে। এদের এত যন্ত্রণা দেখেও সাইমনের মন ভরছে না। ক্রোধমাখা কণ্ঠে তাদের সামনে হাঁটতে হাঁটতে সাইমন বলল, দেখ তোরা কেমন যন্ত্রণা, কেমন কষ্ট। তাহলে একবার ভেবে দেখ আমার ফুল ঠিক কতটা আঘাত পেয়েছে। এখন তোরা দ্বিগুণ আঘাত সহ্য কর। যে সায়েন্টিস্টের দ্বারা আমার ফুলের জন্য বিষাক্ত কেমিক্যাল বানিয়েছিস, সেই সায়েন্টিস্টের দ্বারা আরো বিষাক্ত কেমিক্যাল আমি তোদের জন্য বানিয়েছে। এখন বুঝ যন্ত্রণা কাকে বলে। তখনই সাইমনের বলা জিনিস নিয়ে আসে দীপ আর তায়ান। হাতে তাদের বৈদ্যুতিক তার, আরো অনেক কিছু। দীপ তায়ান 2টা চেয়ারে তারগুলো কানেক্ট করে দেয়। তারগুলো দেখে আরো অন্তরাত্মা কেঁপে ওঠে রাহিব রিমন খানের। এরপর দীপ আর তায়ান তাদেরকে ধরে সেই চেয়ারগুলোতে বসিয়ে দেয় এবং হাত পা বেঁধে দেয়। অনেক আকুতি মিনতি করছে রিমন খান, কিন্তু না, তা সাইমনের কান পর্যন্ত পৌঁছচ্ছে না। সাইমন একটা সুইচ হাতে নিল। রাগী চোখে রাহিব আর রিমন খানের দিকে তাকিয়ে সুইচটা টিপ দিল। সাথে সাথে বিদ্যুতের শকে কাঁপতে লাগলো রাহিব এবং রিমন খান। সাইমন সুইচটা অফ করে বলল, এটা ছিল ইমতিয়াজ আঙ্কেলকে খুন করার জন্য। বলেই আবার সুইচ অন করে। আবারও শকে কেঁপে উঠল তারা। সাইমন আবার অফ করে বলল, এটা ছিল আমার বাবা, আমার ফুলের পরিবার কষ্ট পাওয়ার জন্য। আবার অন করে, অফ করে আবার বলল, এটা ছিল আমার ফুলের দিকে নজর দেওয়ার জন্য। সুইচ অন করলো, অফ করে বলল, এটা ছিল আমার বোনকে নষ্ট করার প্ল্যান করার জন্য। এবার একসাথে 2বার সুইচ অন অফ করে সাইমন অত্যন্ত ক্রোধে বলে উঠল, এইটা ছিল আমার বাবা হওয়া থেকে বঞ্চিত করার জন্য। বলেই আবারও সুইচ অন করে অফ করে বলল, এটা ছিল আমার ফুলের বাড়ির শ্মশান বানিয়ে দেওয়ার জন্য। এবার পরপর সুইচ অন করছে আর অফ করছে। এগুলো ছিল আমার ফুলকে এত বছর বিষাক্ত যন্ত্রণা দেওয়ার জন্য। সাইমন পাগলের মতো সুইচ অন অফ করছে। সুইচ অন অবস্থায় বলল, আমাকে, আমার পরিবারকে এত বছর কষ্টে রাখার জন্য, সবার মুখের হাসি কেড়ে নেওয়ার জন্য। এগুলো হচ্ছে তার হিসেব। সাইমন এভাবে 10 মিনিট সুইচ অন করে রাখলো। রাহিব আর রিমন খানের অবস্থা শোচনীয়। ইলেকট্রিক শক খেয়ে দুজনে এখন মৃত্যুর পথে। সাইমন দীপের উদ্দেশ্যে বলল, দেব, এদের হাত পায়ের বাঁধন খুলে দেয়। সাথে সাথে দীপ তাদের হাত পায়ের বাঁধন খুলে দেয়। সাইমন এবার তায়ানকে ইশারা করলো। মাথা নেড়ে তায়ান 2টা বালতি নিয়ে এলো। বালতিতে ফুটন্ত গরম পানি। রিমন খান সাইমনের উদ্দেশ্যে ধীর কণ্ঠে বলল, আমাদের এত কষ্ট না দিয়ে একবারে মেরে ফেল। সাইমন তাচ্ছিল্য হেসে বলল, এত সহজে তোদের মৃত্যু দিব? নেভার।
সাইমান একটা বালতি হাতে নিয়ে রিমন খানের গায়ের উপর ঢেলে দিল, আরেকটা বালতি নিয়ে রাহিবের উপর ঢেলে দিল। মুহূর্তে দুজনে চিৎকার দিয়ে উঠল এবং সাথে সাথে তাদের গায়ের চামড়া খসে পড়ল। তায়ান সাইমানের হাতে মরিচের গুঁড়ো এবং লবণ দিল। সাইমান সেগুলো ছিটে দিল পাপীদের শরীরে। আবারও চিৎকার দিয়ে ওঠে তারা। তারা এখন বুঝতে পারছে পাপ করার ফল কি হতে পারে। এদের অবস্থা দেখে বেশ ভালো লাগছে তায়ান দ্বীপের, খুব ভালো লাগছে। ম্যাথি চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সাইমান তাদের সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমার ফুলকে আমি কথা দিয়ে তোদের কঠিন শাস্তি দেব। আমার কথা রাখতে হবে না? বল। এখানে অন্ধকারে পড়ে থাক তোরা, এখানে মৃত্যুর যন্ত্রণা ভোগ কর, এবং একটা কথা মাথায় রাখবি, টিট ফর দ্যাট। বলেই সেখান থেকে উঠে বাইরে বেরিয়ে গেল। সাইমানের পেছনে এক এক করে সবাই বেরোচ্ছে। তায়ান সেই গোডাউনের দরজা বন্ধ করে দেয়। ভেতরে আর্তনাদ করে জ্ঞান হারায় রাহিব আর রিমন খান। বাড়িতে এসে সোজা সিমরানের রুমে প্রবেশ করে সাইমান। সিমরান হুইল চেয়ারে বসে আছে। সাইমান তার সামনে বসে পড়ে। সিমরানের হাত দুটি ধরে বলল, ফুল, তোমাকে দেওয়া কথা আমি রেখেছি। পাপীদের আমি নিজ হাতে কঠিন শাস্তি দিয়েছি। তোমার বাবার খুনিকে আমি শাস্তি দিয়েছি। তোমার এই অবস্থা যার জন্য, যাদের জন্য আমরা এত বছর কষ্ট পেয়ে আসছি, তাদের আমি শাস্তি দিয়েছি। যদি তুমি সুস্থ থাকতে, তাহলে তোমাকে আমি দেখাতাম তাদের বেহাল দশা। ফুল, এবার তুমি ঠিক হয়ে যাও না ফুল? আর কতই ভাবে থাকবে তুমি? সাইমানের কথায় সিমরান রেসপন্স করছে, হাত পা জোরে জোরে নাড়ছে। একসময় হাত দুটি সম্পূর্ণভাবে নাড়াতে পেরেছে সিমরান। ঘন ঘন চোখের পাতা ফেলছে। সিমরানের এই অবস্থা দেখে সাইমান ভীষণভাবে চমকে যায়। সাথে সাথে ম্যাথিকে ডাক দেয় সাইমান। সাইমানের ডাক পেয়ে মুহূর্তেই ছুটে আসে ম্যাথি। সাইমান উত্তেজিত হয়ে বলল, দেখো আমার ফুল। সিমরান এবার দাঁড়ানোর চেষ্টা করছে। পায়ে সম্পূর্ণ ভর দিয়ে দাঁড়িয়ে গেছে সিমরান। ম্যাথির মুখে খুশির ঝলক দেখা যায়। সিমরান হাঁটতে নিলেই পড়ে যেতে নেয়। তখনই সাইমান তাকে ধরে ফেলে। সিমরান সাইমানের দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছে। তা দেখে সাইমান বলল, বলো ফুল, কি বলবে বলো। কিন্তু সিমরান কিছু বলতে পারছে না। ম্যাথি সাইমানের উদ্দেশ্যে বলল, শান, ফুলকে এখনই ঘুমের ইঞ্জেকশনটা দিতে হবে। ফুল বেশি উত্তেজিত হয়ে গেছে, না হলে এতে হিতে বিপরীত হতে পারে। ম্যাথির কথায় সাইমান সিমরানকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। ম্যাথি সিমরানকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। সাথে সাথে সিমরান ঘুমিয়ে পড়ে। সাইমানের মুখে চিন্তার ভাঁজ। ম্যাথি মুচকি হেসে সাইমানের দিকে তাকিয়ে বলল, এতে চিন্তার কিছুই নেই শান, আর মাত্র কিছুদিন, এরপরেই ফুল সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কথাটা শুনে সাইমান ম্যাথির দিকে তাকায়, উতলা হয়ে বলল, তুই সত্যি বলছিস ম্যাথি? ম্যাথি মুচকি হেসে মাথা উপর নিচ করে। সাইমানের যেন খুশিতে পাগল হওয়ার মতো অবস্থা। ম্যাথি এক ধ্যানে সাইমানের দিকে তাকিয়ে আছে। সাইমানের এত ভালোবাসা দেখে তার খুব ভালো লাগছে। সেও যদি এমন একজন মানুষ পেত। ফোঁস করে একটা শ্বাস ছাড়ে ম্যাথি। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় তার গতিতে চলতেই থাকে। দিন গিয়ে রাত হচ্ছে, আবার রাত পেরিয়ে দিন হচ্ছে। এভাবেই চলছে প্রকৃতির নিয়ম। সিমরান এখন অনেক সুস্থ হয়ে গেছে। হাত পা নাড়াতে পারে, চোখের দৃষ্টি দিয়ে সবাইকে দেখাতে পারে। কেবল এখনও তার সম্পূর্ণ জ্ঞান ফেরেনি। সন্ধ্যায় সিমরানকে খাওয়াতে এসেছে সাইমান। চিকেন স্যুপ ধীরে ধীরে খাইয়ে দিচ্ছে সিমরানকে। সিমরান এখন নিজেই হা করতে পারে। ম্যাথি বিছানায় বসে কিছু ওষুধ চেক করছে। স্যুপ খাওয়ানো শেষে সিমরানকে পানি খাইয়ে দিল সাইমান। জিনিসগুলো রেখে আবার সিমরানের রুমে আসে সাইমান। হঠাৎ সাইমান লক্ষ্য করলো সিমরান কেমন অস্বাভাবিক আচরণ করছে। চোখ মুখ কুঁচকে ফোঁস করছে। সাইমান দৌড়ে সিমরানের কাছে যায়। কি হচ্ছে ফুল? খারাপ লাগছে? কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। সাইমানের দিকে তাকিয়ে জ্ঞান হারায় সিমরান। সাথে সাথে ফুল বলে চেঁচিয়ে ওঠে সাইমান। রাত 8টা। বাড়ির সবাই বসে আছে সিমরানের রুমে। সবার চোখে মুখে চিন্তার ভাঁজ। হঠাৎ করে কি হলো সিমরানের? সাইমান চুল টেনে ধরে নিজের দিকে তাকিয়ে আছে। ম্যাথি সিমরানের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ পর সিমরানের চোখের পাতা নড়ছে। ধীরে ধীরে চোখ মেলে তাকায় সিমরান। তা দেখে সবার মুখে হাসি ফুটে ওঠে। সবাই চিন্তামুক্ত হয়। চোখ মেলেই চারপাশ কেমন করে দেখছে সিমরান। হঠাৎ উঠে বসে পড়ে সে। মাথায় কেমন যন্ত্রণা হচ্ছে তার। মাথায় হাত দিয়ে সিমরান বলল,
যন্ত্রণা হচ্ছে, আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। মুহূর্তেই মাথা তুলে তাকায় সাইমান। চোখ দুটি তার অসম্ভব বড় হয়ে যায়। বুকের মাঝে কেমন উতাল পাতাল শুরু হয়ে যায়। বুকের শ্বাস প্রশ্বাস খুব জোরে চলাচল করা আরম্ভ করে। হৃৎস্পন্দন নতুনভাবে চলার উপায় খুঁজে পায় যেন। কথা বলছে, তার ফুল কথা বলছে। এত বছর পর তার ফুল ঠিক হয়ে গেছে। বাকি সবাই প্রতিক্রিয়াহীন হয়ে চেয়ে আছে। সবার চোখে স্পষ্ট পানি দেখা যাচ্ছে। ম্যাথি হেসে খুব জোরে বলে উঠল। ফুল ঠিক হয়ে গেছে। মুহূর্তেই সবাই চিল্লিয়ে উঠল। ইস্তিফা শেখ কান্না শুরু করে দিল। তাহি দিশাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। দীপও তায়ানকে জড়িয়ে ধরে। সবার চিল্লানের আওয়াজ শুনে সিমরানও সবার দিকে তাকায়। এরা কারা? সেখানে কি করছে? সিমরান সবার উদ্দেশ্যে বলল। সিমরানের কথায় সাথে সাথে সবার খুশি বন্ধ হয়ে যায়। সাইমানের বুকটা ধক করে ওঠে। সবাই যেন চরম হতবাক হয়ে যায়। সিমরান কি তাদের চিনতে পারছে না? ইস্তিফা শেখ সিমরানের পাশে এসে বলল, আমি আমি তোর মা, তুই আমার মেয়ে সিমরান। এরা সবাই তোর পরিবার। তুই আমাদের চিনতে পারছিস না সিমি? সিমরান ইস্তিফা শেখের দিকে তাকিয়ে বলল, না, আমি চিনতে পারছি না। আপনারা মিথ্যে বলছেন, তাই না? বলুন আমি কে, আমার বাবা মা কোথায়? এবার যেন কণ্ঠনালী কাঁপা শুরু করে সাইমানের। সাইমান উঠে সিমরানের সামনে গিয়ে বলল। সিমরান বেশ কিছুক্ষণ সাইমানের দিকে তাকিয়ে বলল, ফুল, আমাকে চিনতে পারছো? শানকে? শান? আমি তো চিনি না কোনো শানকে। আপনাকে আমি চিনি না। কে আপনি? আমাকে ফুল কেন বলছেন? সাথে সাথে দু কদম পিছিয়ে যায় সাইমান। এ কি বলছে তার ফুল? তার ফুল তাকে চিনতে পারছে না? বুকে অসম্ভব ব্যথা শুরু হয় সাইমানের। এই ব্যথা সে কিভাবে সহ্য করবে? ম্যাথি বুঝতে পারছে ব্যাপারটা। ম্যাথি সাইমানের কাঁধে হাত দিয়ে বলল, চিন্তা করিস না শান। দীর্ঘদিন যাবৎ ফুল কোমায় থাকার কারণে এবং ড্রাগসের অতিরিক্ত প্রভাবের কারণে ফুল সব ভুলে গেছে। তবে এর প্রভাব কাটলেই সব মনে পড়ে যাবে। সাইমান নির্বিকার হয়ে শুনছে। তার মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। ম্যাথির কথায় সবাই বুঝে যায় সিমরানের সবকিছু ভুলে যাওয়ার কারণ। ইস্তিফা শেখ উত্তেজিত হয়ে বলল, আমি তোর মা সিমি। দিশা তাহি সিমরানের সামনে এসে বলল, আমাদের চিনতে পারছিস না? আমরা তোর বেস্ট ফ্রেন্ড সিমি। মনে করার চেষ্টা কর। সিমরান দু হাত দিয়ে মাথা চেপে ধরে চেঁচিয়ে বলল। না না, আমি কিছু মনে করতে পারছি না। আমার কিচ্ছু মনে পড়ছে না। ম্যাথি সবার উদ্দেশ্যে বলল, এভাবে হবে না। ফুলের এভাবে কিছু মনে করানো যাবে না, না হলে তার ব্রেনে উল্টো রিয়াকশন করতে পারে। ইস্তিফা শেখ বেশ শান্ত কণ্ঠে সিমরানের হাত ধরে বলল, সিমি, আমরা মিথ্যা বলছি না, সত্যি বলছি। আমি তোর জন্মদাতা মা। চারপাশে যাদের দেখছিস তারা তোর পরিবার। এটা তোর শ্বশুর বাড়ি। তুই এত বছর অসুস্থ ছিলি, যার কারণে তোর কিচ্ছু মনে পড়ছে না। আমি সত্যি বলছি, আমরাই তোর পরিবার। ইস্তিফা শেখের কথা যেন সিমরানের বিশ্বাস হয়। মুখটা মলিন করে তার মায়ের উদ্দেশ্যে বলল, আপনি সত্যি বলছেন? এটাই আমার পরিবার? ইস্তিফা শেখ মাথা উপর নিচ করে। ম্যাথি সবার উদ্দেশ্যে বলল, এবার সবাইকে রুম থেকে যেতে হবে। ফুলের এবার রেস্ট করা দরকার। ম্যাথির কথায় একে একে সবাই রুম থেকে বেরিয়ে যায়। সবাই এখন একটু খুশি। সিমরান ঠিক হয়ে গেছে এই ভেবে সবাই খুশি। সাইমান এখনো শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। সাইমানের দিকে সিমরানের চোখ যেতেই বুকের মাঝে কেমন করতে থাকে। এক অন্যরকম অনুভূতি কাজ করছে। এই মানুষটা তার চেনা, হ্যাঁ খুব চেনা, কিন্তু কিছুতেই সে মনে করতে পারছে না। ধীরে ধীরে শূন্য পায়ে বেরিয়ে যায় সাইমান। নিজের রুমে গিয়ে সোফায় বসে পড়ে। তার ফুল তাকে চিনতে পারছে না। এটাই যে তার কাছে সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক মনে হচ্ছে। এলোমেলো মনে হচ্ছে নিজেকে। কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে আলমারির কাছে যায়। গিয়ে নিজের গিটারটা বের করে। ঠিক কত বছর পর সেই গিটারটা হাতে নিয়েছে। গিটারটা নিয়ে বারান্দায় চলে যায়। গিটারের টুংটাং আওয়াজ তোলে সাইমান। এবার অনবরত গিটার বাজাতে থাকে। গিটার বাজাতে বাজাতে গিটারের তারের সাথে আঙুল কাটা যায় সিমরানের, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে ব্যস্ত তার কষ্টগুলো মুছতে। একসময় গিটার বাজাতে বাজাতে সাইমান সেখানেই ঘুমিয়ে পড়ে। দুদিন কেটে গেছে, কিন্তু সিমরান একবারও ঘর থেকে বের হয়নি। তবে সবাই এসে তার সাথে দেখা করে গেছে। কেবল সাইমানই আসেনি। একবারের জন্য সিমরানের রুমে আসেনি সে।
আসবে কেন? তার ফুল যে তাকে চেনে না। এভাবে অচেনা কেউ হয়ে সে সিমরানের সামনে যেতে চায় না, কিন্তু দরজার আড়াল থেকে সিমরানকে ঠিকই দেখে সাইমান। সন্ধ্যায় দিশা আর তাহি ঠিক করে আজ তারা সিমরানকে রুমের বাইরে বের করবে, সিমরানের মন ভালো করার চেষ্টা করবে। তাই তারা সিমরানের রুমে এসে সিমরানকে নিয়ে ছাদে চলে যায়। দীপ তায়ান সাইমানের রুমে গিয়ে তাকে জোর করে ছাদে নিয়ে যায়। ছাদে এখন আছে সিমরান, তাহি, দিশা, ম্যাথি, সাইমান, তায়ান, দীপ। তারা এখন কোনো গেমস খেলবে বলে ঠিক করে। সাইমান সিমি দুজনেই দুজনকে আর চোখে দেখছে। বাকিরা কি গেমস খেলবে তা সিলেক্ট করতে থাকে। তখনই সিঁড়ি বেয়ে ছাদে চলে আসে দিশাদ। সবাইকে দেখে জিজ্ঞেস করলো। ম্যাথি হেসে বলল, আমরা এখানে এখন খেলবো, তুমি খেলবে? আসো। দিশাদ এগিয়ে গিয়ে বলল। দীপ ছেলের দিকে তাকিয়ে বলল। দিশাদের খুব রাগ হলো। দিশাদ কাছে গিয়ে তার হাত ধরে বলল। দীপ দিশার হাত ধরে দিশাদের দিকে তাকিয়ে বলল। দিশাদ দীপের হাত কামড়ে দিশার হাত থেকে সরিয়ে নিল। দীপ আহ করে উঠল। দিশাদ রেগে দীপের দিকে তাকিয়ে বলল। ছেলের রাগ দেখে দীপ কয়েকটা ঢোক গিলে। এই ছেলে তাকে একসময় বরবাদ করে দেবে বলে দীপের মনে হয়। সাইমন দিশাদকে নিজের কাছে নিয়ে বলল। মাই চাইল্ড, তুমি কোথাও যাও না এখন, আমরা সবাই খেলবো তো। দিশাদ সাইমনের দিকে তাকিয়ে বলল। বলেই দিশার হাত ধরে নিয়ে যেতে থাকে দিশাদ। দিশা সবার দিকে অসহায় চোখে তাকিয়ে বলল। আমি ওকে ঘুম পাড়িয়ে আসছি। এরপর তারা নিচে চলে যায়। দীপ কাচুমাচু হয়ে দু হাঁটু ভাঁজ করে বসে বলল। তায়ান দীপের দিকে তার মাথাটা এগিয়ে নিয়ে বলল। তোর হরমোনে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। কথাটা শুনে ফিক করে হেসে দিল সিমরান। সিমরানের হাসির দিকে মুগ্ধ নয়নে চেয়ে আছে সাইমান। কত বছর পরে তার ফুল এইভাবে হাসে। সিমরানের হাসি দেখে ঠোঁট দুটি প্রসারিত হয় সাইমানের। দিশাদকে ঘুম পাড়িয়ে মাত্রই এসেছে দিশা। এখন তারা গেমস সিলেক্ট করছে। কোনো গেমসই তাদের মাথায় আসে না। সবাই তো মোটামুটি খেলছে। তখনই একটা গেম মাথায় এলো ম্যাথির। ম্যাথি বলল। আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেললে কেমন হয়? ম্যাথির বলার গেমটা সবার বেশ পছন্দ হয়। তাহি বলল। তখন এটা আমার মাথায় আসলো না কেন? এইটাই পারফেক্ট, আমরা ট্রু ডেয়ারি খেলবো। সবাই রাজি হয়ে যায়। সিমরান অসহায় মুখ নিয়ে বলল। কিন্তু আমি তো খেলতে জানি না। দিশা হেসে বলল। আমি বলছি, শোন সিমি, একটা বোতল নিয়ে সেটার নিচে ঘোরাতে হবে। বোতলটার মুখ যার দিকে যাবে তাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। ট্রুথ মানে হচ্ছে সব সত্যি কথা বলতে হবে, যা জিজ্ঞেস করা হবে তা সত্যি বলতে হবে। ডেয়ার হচ্ছে যা করতে বলা হবে তাই করা লাগবে, না হলে তার বদলে শাস্তি পেতে হবে। বুঝেছিস? সিমরান মাথা উপর নিচ করে। তাহি বলল। তাহলে শুরু করা যাক। দীপ তায়ান একসাথে ইয়েস। তাহি একটা কাচের বোতল হাতে নেয়। নিচে রেখে বোতলটা জোরে ঘোরায়। ঘুরতে ঘুরতে বোতলটা ম্যাথির দিকে থামে। ম্যাথি একটু ভেবে বলল। আমি ট্রুথ নিয়েছি। তাহি বলল। ম্যাথি আপু, তুমি কখনো কাউকে ভালোবেসেছো? তাহির প্রশ্ন শুনে ম্যাথি সাইমনের দিকে তাকায়। সাইমনের দিকে তাকিয়েই বলে। হ্যাঁ, ভালোবেসেছি, খুব ভালোবেসেছি। সাইমন একবার ম্যাথির দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। তাহি বলল। তার নামটা বলো না প্লিজ। নো, এটা চিটিং। যে কোনো একটা প্রশ্ন করা যাবে, একাধিক না। তাহি আর কিছু না বলে বোতল ঘোরায়। এবার বোতলের মুখ তার দিকে পড়ে। তায়ান জিজ্ঞেস করল। বলো মেরিজান, তুমি কোনটা নেবে? তাহি ভাবছে ট্রুথ নিলে তার অতীতের সব খেটে নেবে তায়ান। তা সে কিছুতেই হতে দেবে না। তাহি ভেবে বলল। আমি ডেয়ার নিলাম। তায়ান গালে আঙুল দিয়ে অনেক চিন্তা করার পর বলল। তোমাকে বেশি কিছু না, শুধু ভাইরাল কাঁচা বাদাম গানটা শুনিয়ে দেব। সাথে সাথে ঢোক গিলে দীপ তায়ানের কানে কানে বলল। আরে একধারা গান টান হবে না, গানটা সে পারবে না, আর সেজন্যই সে তৈরি করার শাস্তি ভোগ করবে। দীপ তায়ানের কাঁধে হাত দিয়ে বলল। তায়ান কিছু বলল না। তাহি চিন্তা করছে সে তো কোনো গানই পারে না। পচা বাদাম গানটা কি করে গাইবে? কিন্তু না গাইলেও তো শাস্তি পেতে হবে, গাইতে হবে। এসব ভেবে তাহি প্রস্তুতি নিচ্ছে। সাইমন আগেই কানে হেডফোন গুঁজে দিয়েছে। তাহি গলাটা পরিষ্কার করে এক গালে হাত দিয়ে আরেকটা হাত ছড়িয়ে গাইতে শুরু করলো।
পায়ে তালা হাতে জুতা থাকে যদি আবুল ব্যানার মাথা তুলে নেবেন সাথে ছমাম ছমাম একটা বাদাম পাবেন বাদাম বাদাম খালা পচা বাদাম আমার কাছে নাই খুব যারা ভালো বাদাম আমার কাছে আছে শুধু পচা বাদাম ও তাহির গানে সবার অবস্থা বেহাল। তাহজিদ বাড়ি একবার উপরে উঠে আবার নিজের জায়গায় বসে গেছে। পাশের বিল্ডিং এর কাজগুলো ভেঙে গড়িয়ে গেছে। রাস্তার এক লোকের আলগা চুল উড়ে টাক মাথাটা দেখা যাচ্ছে। জমিলার চিকনা মা উড়ে গিয়ে পড়েছে কারো এক বাথরুমের টাঙ্কির উপর। সন্ধ্যাবেলায়ও কাকগুলো কাকা শুরু করে দিয়েছে। দীপ পাছাটা উপরে উঠিয়ে মাথাটা ছাদের সাথে লাগিয়ে জুতা দিয়ে কান ঢেকে রেখেছে। ম্যাথি আর দিশা দুজনের গায়ের উপর পড়ে কান ধরে আছে। সিমরান স্বাভাবিকভাবে বসে দোকানে 2 আঙ্গুল ঢুকিয়ে রেখেছে। আর তায়ান সেদিনকার মতো প্রতিক্রিয়াহীন হয়ে বসে আছে। তাহি খুশিতে গদগদ হয়ে বলল, আরে আমি জানি খুব সুন্দর গান করি আমি খুব সুন্দর গান করি তোমরা এভাবেই আমার সুনাম না করলেই পারো। সবাই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে বসে। তাহি আবার বোতলটা ঘোরায়। বোতলটা গিয়ে থামে সিমরানের দিকে। সিমরান অপ্রস্তুত হয়ে যায়। সবাই তাকে জিজ্ঞেস করছে কি নেবে। যেহেতু সিমরানের কিছু মনে নেই তাই সে ট্রুথ নিয়ে পারবে না, সেজন্য সে ডিয়ার নিল। দিশা ভেবে বলল, সিমি, তুই সাইমন ভাইয়াকে ডিপলি একটা হাক কর। দিশার কথায় সিমরান চমকে যায়। সে এটা কি করে করবে? সবাই দিশার কথায় সায় জানায়। সাইমন প্রস্তুতি নিচ্ছে, কারণ তার ফুল এখন তাকে জড়িয়ে ধরবে। সিমরান একটু জোরেই বলল, না, এই বেগানা পুরুষকে আমি কিছুতেই জড়িয়ে ধরবো না। মুহূর্তেই কাশি উঠে সাইমনের। খুব জোরে কাশতে থাকে। তার ফুল তাকে বেগানা পুরুষ বানিয়ে দিল। বাকিদের খুব হাসি পাচ্ছে। দীপ সাইমনের মাথায় চাপড় দিয়ে কাশি থামানোর চেষ্টা করছে। একটু পরে সাইমনের কাশি থেমে যায়। দীপ সাইমনকে শক্ত করে জড়িয়ে ধরে বলে টুকুস করে সাইমনের গালে একটা চুমু দিয়ে দেয়। হঠাৎ সিমরান চোখে হাত দিয়ে বলল, ছি ছি ছি, দিন দুপুরে এসব কি চলছে? একটা ছেলে আরেকটা ছেলেকে এইভাবে, মা গো, এটা দেখার আগে আমার চোখ কেন খোয়া গেল না? সবার সামনে ছেলেটা সাদা বিলাই ছেলেটাকে পতি বানাচ্ছে। ছি ছি ছি, কি দিনকাল আসলো! কালকের ছেলে মেয়েদের কি অধপতন হয়েছে! সিমরানের কথায় বিড়ালের মতো চুপসে যায় দীপ। সাথে সাথে সাইমনকে ছেড়ে কাচুমাচু হয়ে বসে পড়ে। সাইমন মুখটা এদিক ওদিক করছে। বাকিরা হাসি চেপে ধরে রাখতে পারল না। খুব জোরে জোরে হাসা শুরু করলো। সাইমন তাকাতেই সবার হাসি মিলিয়ে যায়। ঢোক গিলে সবাই সবার হাসি হজম করে নেয়। তাহি আবার বোতল ঘোরায়। এবার গিয়ে থামে সাইমনের সামনে। দীপ বলল, সাইমন ডিরেক্ট বলে দিল। ডেয়ার। দীপ চোখগুলোকে ছোট ছোট করে। আজ সময় এসেছে তাদের সাইমনের কাছ থেকে প্রতিশোধ নেয়ার। দীপ তায়ানের কানে কি যেন বলল। তায়ান বলল, তো শান, তোকে এখন এই মুহূর্তে হাফ লেডিসের মতন অভিনয় করে টাকা চাইতে হবে। এদের কথায় সাইমন বেশ মুসিবতে পড়ে। সে ভালোই বুঝতে পারছে এরা তাকে জব্দ করার জন্য এটা বলেছে, কিন্তু না করে বা উপায় কি? সে সাইমন, সে সব পারে। সামান্য এই অভিনয়টাও সে পারবে। কিন্তু সামনে যে মেয়েরা বসে আছে তার ইজ্জত হয়তো আজকে থাকবে না। সাইমন দাঁড়িয়ে প্রস্তুতি নিচ্ছে। দীপ তায়ানও দাঁড়িয়ে যায়। তায়ান ফোনের ক্যামেরা অন করে। সাইমন ভাবভঙ্গি একদম হাফ লেডিসের মতো করে হাতে তালি দিতে দিতে দীপ তায়ানের দিকে এগিয়ে যেতে যেতে বলল, টাকা দেন, টাকা দেন। মুহূর্তেই হাসতে হাসতে লুটোপুটি খায় মেয়েরা। একজন আরেকজনের গায়ের ওপর পড়ে হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। সিমরানও খুব জোরে হাসে। তায়ান দীপ পেট ধরে হাসে। তায়ান হাসি থামিয়ে বলল, টেহা নাই, বিদে হয় এখান থেকে। বলে আবারও হাসা শুরু করে। সাইমন তাদের সামনে গিয়ে হাফ লেডিসের মতো বলল, টাকা না দিলে উলঙ্গ করে ফেলবো। বলে দীপ আর তায়ানের মাজার বেল্ট ধরে একটানে খুলে ফেলে। সাথে সাথে তাদের প্যান্ট খুলে পড়ে যায়, যার ফলে ভেতরের চারটি দেখা যায়। তায়ান ফোনটা ছুঁড়ে মেরে দ্রুত প্যান্ট উঠিয়ে নেয়। দীপের যেন কিছু বোধগম্য হলো না। অনেকক্ষণ এভাবে দাঁড়িয়েছিল। যখন বুঝতে পারল সাথে সাথে প্যান্টটা উঠিয়ে নিল। এতক্ষণে মেয়েরা হাসতে হাসতে দম বন্ধ হয়ে গেছে যেন তাদের। হাত পা ছড়িয়ে ছিটিয়ে হাসে।
বেচারা দ্বীপ, তায়ান কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। সাইমন তাদের দিকে তাকিয়ে বাঁকা হেসে বসে পড়ে। সাইমনকে জব্দ করতে গিয়ে নিজেরাই জব্দ হয়ে গেছে। সবাই কোনো রকম হাসি থামিয়ে বসে পড়ে। তাহি বোতল ঘোরায়, আবারও সাইমনের সামনে গিয়ে থামে বোতলটা। সাইমন আবারও ডেয়ার নিল। সাইমন দ্বীপ তায়ানের দিকে তাকালো, তা দেখে দ্বীপ কেবলা মার্কা হাসি দিয়ে বলল। মেয়েরা হাসলো। ম্যাথি বলল, শান, তুই বরং একটা গান শোনা। সাইমন কিছুক্ষণ ভেবে তাহিকে বলল তার গিটারটা নিয়ে আসতে। তাহি গিয়ে গিটার নিয়ে এলো। গিটার হাতে নিয়ে টুংটাং আওয়াজ তুলে সিমরানের দিকে একটু তাকিয়ে চোখ বন্ধ করে গাইতে শুরু করলো। हम तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। तेरे लिए ही जिया मैं खुद को जो यूं दे दिया है, तेरी वफा ने मुझको संभाला, सारे गमों को दिल से निकाला, तेरे साथ मेरा है नसीब जुड़ा, तुझे पाके अधूरा न रहा। क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। গান শেষে সাইমন গভীর দৃষ্টিতে সিমরানের দিকে চেয়ে আছে। সিমরানও ঠিক একইভাবে চেয়ে আছে সাইমনের দিকে। সে আবারও হারিয়ে গেছে। সাইমনের গানে স্পষ্ট ব্যথা আছে যা সিমরান বুঝতে পেরেছে। তার মনে হচ্ছে লোকটার গান সে আগেও শুনেছে, অনেকবার, বহুবার শুনেছে। হঠাৎ সিমরানের চোখে আবছা আবছা কিছু ভাসতে লাগলো, কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছে না সে। বাকি সবাই এক ধ্যানে সাইমনের গান শোনে। কত বছর পর সাইমনের গান শুনলো তারা। সবাই ফোঁস করে একটা শ্বাস ছেড়ে খেলায় মন দিল। তাহি বোতল ঘোরালো, এবার পড়ল তায়ানের দিকে। তায়ানও ডেয়ার নিল। সাইমন তায়ানকে ডেয়ার দিতে যাবে, ঠিক তখনই দেখলো সিমরান মাথায় হাত দিয়ে কাতরাচ্ছে। কেমন ছটফট করছে সিমরান। সাইমন তড়িঘড়ি করে সিমরানের সামনে গিয়ে বসলো। সিমরানের দিকে তাকিয়ে উত্তেজিত হয়ে বলল, ফুল, কোনো সমস্যা হচ্ছে? কিন্তু সিমরান কিচ্ছু বলছে না। সাইমনের সাথে সবাই উতলা হয়ে পড়েছে। তারা দেরি না করে সিমরানকে নিয়ে সবাই নিচে চলে যায়। রাত প্রায় 10টা। নিচের রুমে শুয়ে আছে সিমরান। এখন একটু ভালো লাগছে তার। একটু আগেই সবাই তার রুম থেকে গিয়েছে। এখন সে ঘুমোবে। পাশে ম্যাথি ফোন টিপছে। তখনই তার ফোনে একটা মেসেজ এলো। মেসেজটা দেখে ম্যাথি হালকা হাসলো। এরপর বিছানা থেকে উঠে সিমরানের দিকে তাকিয়ে বলল, তুমি শুয়ে থাকো, আমি আসছি। সিমরান উঠে বসে উতলা হয়ে বলল, কোথায় যাচ্ছ তুমি? প্লিজ আমাকে একা রেখে যেও না, আমাকে ভূত নিয়ে যাবে। সিমরানকে বাচ্চাদের মতো কথা বলতে দেখে ম্যাথি হাসে। সিমরানের দিকে তাকিয়ে বলল, আরে নিব না, আমি এখনই যাব আর এখনই আসবো। বলেই রুম থেকে বেরিয়ে যায় ম্যাথি। সিমরান ভয়ে জড়সড় হয়ে বসে আছে। তখনই হুট করে রুমে এসে হাট করে দরজা আটকিয়ে দেয় সাইমন। সিমরান সেদিকে চমকে তাকায়। সাইমনকে দেখে বিছানা থেকে নেমে যায় সে। এক চিৎকার দিতে নেবে তখনই সাইমন এসে তার মুখ চেপে ধরে। চিৎকার দিবে না। সিমরান করছে দেখে সাইমন হাত সরিয়ে নেয়। সিমরান বলল, আপনি এখানে কি করছেন? নিশ্চয়ই আমাকে পোহাতি বানাতে এসেছেন, তাই না? কিন্তু সেটা তো আমি কিছুতেই হতে দিব না। সিমরানের কথায় সাইমন মুখ টিপে হাসে। সিমরানের কোমর ধরে এক টান দেয়। সাথে সাথে সিমরান হুমড়ি খেয়ে সাইমনের বুকে পড়ে। সাইমন সিমরানের কানের কাছে মুখ নিয়ে স্লো কণ্ঠে বলল,
তোমাকে পথে বানানোর ইচ্ছে আমার সেই কবে থেকে। আজকে না হয় সেই ইচ্ছেটা পূরণ করা যাক। সিমরানের যেন দম বন্ধ হয়ে আসে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। সিমরানের অবস্থা বুঝতে পেরে সাইমান তাকে ছেড়ে দেয়। সিমরানের দিকে তাকিয়ে বলল, চলো ঘুমাবো। সিমরান চোখ বড় বড় করে তাকায়। মানে এই অচেনা লোকের সাথে সে ঘুমোবে? সিমরান বেশ শক্ত গলায় বলল, না, কিছুতেই না। অচেনা একটা পুরুষের সাথে আমি এক বিছানায় ঘুমাবো না, কিছুতেই। সাইমান ভয় মিশ্রিত কণ্ঠে বলল, ঠিক আছে, আমি চলে যাই। তোমাকে বলে দিই, আমাদের চারপাশে ভূত পেতের অভাব নেই। তার অনেক বছর ক্ষুধার্ত। আমার তো খুব ভয় লাগছে। সিমরান যেন ভয়ে জমে যায়। সাইমান যেতে নিলে সিমরান তাকে আটকে দেয় এবং বলে, না না, প্লিজ আমাকে রেখে কোথাও যাবেন না, আমরা একসাথে ঘুমাবো। সাইমান বাঁকা হাসে। এরপর সে সিমরানের হাত ধরে বিছানায় নিয়ে যায়, নিজে শুয়ে পড়ে। কিন্তু সিমরান বসে আছে। সাইমান একটানে সিমরানকে তার বুকের উপরে ফেলে, শক্ত করে জড়িয়ে চোখ বুজে। সাইমান ভীষণ শান্তি লাগছে। আজ সে একটু শান্তি মতো ঘুমোতে পারবে। ঠিক কত বছর পর তার ফুলকে এভাবে জড়িয়ে ধরেছে। ইচ্ছে করছে তাকে একদম বুকের ভেতরে ঢুকিয়ে ফেলতে। সিমরানেরও এক অন্যরকম শান্তি লাগছে, খুব শান্তি। তার মনে হয় সে আগেও এই মানুষটার বক্ষ মাঝে আবদ্ধ হয়েছে। সিমরানের আবারও মাথা ব্যথা শুরু হয়। যন্ত্রণায় সেও সাইমানকে জড়িয়ে ধরে চোখ বোঝে। একটু পরে দুজনে ঘুমের রাজ্যে তলিয়ে যায়। পরের দিন সবাই সোফায় বসে গল্প করছে। সবাই আবারও হাসছে। সবাই যেন আবারও তাদের প্রাণ ফিরে পায়। সাইমান অফিসে গেছে, দীপ তায়ান যায়নি। দীপরা একটু পরই চলে যাবে। সবাই হাসি ঠাট্টায় মেতে উঠেছে। কত বছর পর বাড়িটা আবারও মেতে উঠেছে। সবার মাঝে বসে খুব ভালো লাগছে সিমরানের। সবাইকে তার বড্ড চেনা মনে হয়। মনে তো হবেই, কারণ সবাই যে তার নিজের লোক। ইমরান শেখ আর আনোয়ার তাহজিদ তায়ান তাহির বিষয়ে কথা বলছে। ইমরান শেখ যত তাড়াতাড়ি সম্ভব তাহিকে বাড়ির বউ করে নিয়ে যেতে চান। গত পরশুই তায়ান বিশাল এক বাড়ি কিনেছে। বাড়িটা সে ইমতিয়াজ শেখের নামেই কিনে। সবাই তায়ানের এই বিষয়টায় খুব খুশি হয়। বর্তমানে আনোয়ার তাহজিদ আর ইমরান শেখ তাদের আবারও বিয়ে নিয়ে কথা বলছেন। বিয়ের কথা শুনে সিমরানের হঠাৎ মাথা ব্যথা শুরু করে। চোখের সামনে কিছু ভেসে ওঠে, তার বিয়ের প্রতিচ্ছবি। সিমরানের মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। মাথায় যেন কেউ লোহা দিয়ে পেটাচ্ছে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মাথা চেপে ধরে আর্তনাদ করছে। চোখ দুটি মুহূর্তেই লাল হয়ে যায়। সাইমানের মুখটা স্পষ্টভাবে ভেসে ওঠে তার চোখে। আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায় সিমরান। সাথে সাথে তায়ান ফুল বলে চিৎকার দিয়ে ছুটে আসে। রাত ঠিক 12টা 1 মিনিট। নিচের রুমের ব্যালকনিতে একটা ফটো হাতে নিয়ে বসে আছে সাইমান। ছবিটা তার আর সিমরানের, তাদের বিয়ের ছবি। ছবিটায় সাইমান হাত বোলাচ্ছে। তাদের বিয়ের 5 বছর পূর্ণ হলো। ছবিটায় সিমরানের মুখের দিকে তাকিয়ে সাইমান বলল, দেখতে দেখতে কিভাবে যে 5টি বছর হয়ে গেছে, অথচ টেরই পেলাম না। তোমার সাথে এখনো ঠিকভাবে এই দিনটা সেলিব্রেশন করতে পারিনি। এখনো হয়তো পারবো না। দিনটা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দিন, কিন্তু এই দিনটায় তোমাকে পাশে পাইনি আমি। এতে যে তোমার কোনো দোষ নেই ফুল। তোমার কবে সব মনে পড়বে ফুল? কবে আবার আমরা দিনটি উদযাপন করব? সত্যি আমি যে আর সহ্য করতে পারছি না। এসব বলে ছবিটা বুকে জড়িয়ে নেয় সাইমান। চেয়ারে হালান দিয়ে আকাশের দিকে তাকায়। একসময় চোখটা লেগে যায় তার। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সাইমান অফিসে যাওয়ার জন্য তৈরি হয়। রেডি হওয়া শেষ, এখন বের হবে। সিমরানের রুমে উকি দিয়ে দেখলো সিমরান এখনো ঘুমিয়ে আছে। তাই পা বাড়ালো সামনে। সিঁড়ি বেয়ে নিচে নামছে। সাইমান দেখছে সবাই কেমন করে চেয়ে আছে তার দিকে। সাইমান ভ্রু কুঁচকে তাকায়। কি ব্যাপার? সবাই তাকে এভাবে দেখছে কেন? সাইমান এসব পাত্তা না দিয়ে বেরিয়ে যায়। সাইমান হালকা অবাক হয়, কেননা প্রতি বছর এদিনে সবাই তাকে উইশ করে, অথচ আজকে কেউ করলো না। সাইমান এসব মাথা থেকে ঝেড়ে গাড়িতে উঠে চলে যায় অফিসে। সন্ধ্যা 7টা। সাইমানের গাড়ি তাহজিদ বাড়ির গেট দিয়ে ঢুকছে। গাড়ি থেকে নেমে সাইমান বাড়ির দিকে এগোচ্ছে। সে বেশ ক্লান্ত। দরজার সামনে আসতেই কপালে ভাঁজ পড়ে তার। কি হলো? বাড়িটা এমন অন্ধকার কেন? সাইমান ধীরে ধীরে ভেতরে ঢুকে সবাইকে ডাকছে, কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। সাইমান ফোনের লাইট অন করতে যাবে, ঠিক তখনই বাড়ির লাইট জ্বলে ওঠে। আলোকিত হয়ে যায় তাহজিদ বাড়ি। সাইমান একটু অবাক হয় বাড়িটা দেখে। বাড়িটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে।
ফেরি লাইট এবং ক্যান্ডেল লাইটের আলোতে সম্পূর্ণ বাড়ি ঝলমল করছে, সাথে গোলাপ দিয়েও সাজানো হয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি। সাথে সাথে সাইমন সামনে তাকায়, দেখে বাড়ির সবাই খুব সুন্দর করে সেজে হাসি মুখে দাঁড়িয়ে আছে। সাইমনের মুখে হালকা হাসির রেখা দেখা যায়, তার মানে সবাই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সকালে ওইভাবে তাকিয়েছিল, এজন্য সকালে তাকে কেউ উইশ করেনি। সাইমন মুস্কি হেসে এগিয়ে যেতে যেতে বলল। থ্যাঙ্কস। আর বলতে পারল না সাইমন, পাঁচরা সেখানেই থেমে যায়, কণ্ঠনালী আটকে যায়, সম্পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে সামনের দিকে। বাড়ির সবাই দুভাগ হয়ে সরতে সিমরান পেছন ফিরে হাসি মুখে সাইমনের দিকে তাকায়। সিমরান লাল টুকটুকে জামদানি শাড়ি পরেছে, মুখে ভারী সাজ আর ঠোঁটে নিদারুণ হাসি। সিমরানের এই রূপ দেখেই সাইমন থমকে যায়, শ্বাস প্রশ্বাস যেন আটকে যায় তার। আঁখি দুটি বেহায়ের মতো চেয়ে আছে সামনের রমণীর দিকে। হাত থেকে অফিসের ব্যাগটা পড়ে যায়, তাকিয়ে আছে, তার হুঁশ কিছুতেই ফিরছে না। সিমরান লাজুক হেসে সাইমনের খুব কাছে এসে বলল। হ্যাপি 5 ইয়ার অ্যানিভার্সারি মাই শান। সাইমন যেন আরেক দফা অবাক হয়, বিস্ময়কর চাহনি দিয়ে চেয়ে আছে সিমরানের দিকে। সাইমন যেন ভুলে গেছে দিন দুনিয়া, হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছে যেন, বুকটা অসম্ভবভাবে কাঁপছে, সাথে সারা শরীর। সিমরান গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে সাইমনের দিকে, কত বছরের চোখের তৃষ্ণা মেটাচ্ছে। সারা জীবন চেয়ে থাকলেও এই তৃষ্ণা মিটবে না। সাইমনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সিমরান বলল। কি হলো শান, কিছু বলছো না কেন? তোমার ফুলের সাথে রাগ করেছো? ওকে বুকে টেনে নিবে না? সাইমনের গলা কাঁপছে, মুখ দিয়ে তার কথাই বের হতে চাচ্ছে না, কাপা গলায় বলল। ফুল তোমার সব। সিমরান মাথা উপর নিচ করে বলল। হ্যাঁ শান, আমার মনে পড়ে গেছে সবটা। তোমার ফুল ঠিক হয়ে গেছে শান। সাইমনের চোখে নোনা জল জমা হলো। এক মুহূর্তে দেরি না করে সিমরানকে বক্ষ মাঝে আবদ্ধ করে নিল সাইমন, শক্ত করে জড়িয়ে ধরে আছে, চোখের নোনা জল গড়িয়ে পড়ছে। সিমরানও সাইমনকে শক্ত করে জড়িয়ে ধরে কাছে। সিমরানের মুখটা ধরে সারা মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিচ্ছে সাইমন, আবারও শক্ত করে জড়িয়ে ধরেছে। সে তার প্রাণ ফিরে পেয়েছে, এত বছর পর তার শ্বাস নতুন করে চলা শুরু করেছে। সবার মুখে হাসি, কিন্তু চোখে পানি। সাইমন সিমরানের কপালের সাথে কপাল ঠেকিয়ে নীরবে কাছে স্লো কণ্ঠে বলল। তুমি ঠিক হয়ে গেছো ফুল, তুমি ঠিক হয়ে গেছো ফুল, আমার ফুল ঠিক হয়ে গেছে। সিমরান কান্না জড়িত কণ্ঠে বলল। শান থাকতে তার ফুলের কখনো কিছু হতে পারে? বলেই আবারও জড়িয়ে ধরে সাইমনকে। দুজনে গভীরভাবে দুজনের আলিঙ্গনে ব্যস্ত। চারিপাশে যে মানুষজন আছে তাদের সেদিকে কোনো খেয়াল নেই। দীপ গলা খাকারি দিয়ে বলল। দীপের কথায় সিমরান সাইমনকে ছেড়ে দেয়, কিন্তু সাইমন ছাড়ল না, দীপের দিকে তাকিয়ে বলল। তোদের লজ্জা থাকা উচিত, দেখছিস না এখানে দুজন লাভ বার্ডস নিজেদের ভালোবাসে ব্যস্ত, আর তোরা ট্যাপ ট্যাপ করে চেয়ে আছিস। দূর হয় এখান থেকে। সাইমনের কথায় সবাই মুখ টিপে হাসছে। তায়ান সাইমনের সামনে এসে বলল। ভালোবাসা প্রকাশের জন্য এখনো গোটা একটা রাত বাকি। এখানে যদি সারা রাত পার করে দিই তাহলে রুমে কি করবি? এখন গিয়ে চেঞ্জ করে আয়, দেখতে তো একদম রাখালের মতো লাগছে, যা যা। সাইমন ভ্রু কুঁচকে সবার উদ্দেশ্যে বলল। কিন্তু ফুলের সব মনে পড়ে কিভাবে? ম্যাথি বলল। আমি বলছি, কালকে আনোয়ার আঙ্কেল আর ইমরান আঙ্কেল তায়ান তাহির বিয়ে নিয়ে আলোচনা করেছে। হঠাৎ ফুলের মাথায় যন্ত্রণা শুরু হয় এবং সে জ্ঞান হারিয়ে ফেলে। আমরা সবাই অনেক চেষ্টায় পড়ে গেছি। পরে ফুলের যখন জ্ঞান ফিরে তখন সকলের মুখে হাসির চমক দেখা যায়, মানে ফুলের সব কিছু মনে পড়ে যায়। এবং আমি ট্রিটমেন্ট করে দেখেছি, সে ড্রাগস আর কেমিক্যালের সম্পূর্ণ প্রভাব কেটে গেছে। আর কোনো ভয় নেই শান। তাহি সাইমনের কাছে এসে বলল। আর তখন সিমির সহ আমরা সবাই আজকের এই প্ল্যানটা সাজাই। সাইমন মনোযোগ দিয়ে সব শুনছে। সত্যি আজ তার জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করেছিল, সে এমনটা কল্পনাও করেনি। সাইমন সিমরানের দিকে তাকায়। সিমরান মুস্কি হেসে মাথা উপর নিচ করে। সাইমন আবারও সিমরানকে জড়িয়ে ধরে। তায়ান বলল। কিরে ভাই, এতক্ষণ ধরে আমি কাকে বুঝাচ্ছি? এবার তো ছাড় আমার বোনকে। তায়ান সাইমনকে এক প্রকার জোর করে পাঠিয়ে দিল। বেচারি সিমরান লজ্জায় শেষ। একটু পরে সাইমন রেডি হয়ে নিচে এলো। সাইমন লাল পাঞ্জাবি পরেছে। নিচে এসে সাইমন সিমি দুজনেই কেক কাটে। সবাই তাদের উইশ করে।
এক এক করে সবাই তাদের গিফট দেয়। সবাই অনেক আনন্দ করে। কিছুক্ষণ পরেই অনুষ্ঠান শেষ হয়ে যায়। রাতে ডিনার করে ইয়াং স্টাররা সোফায় বসে, বাকিরা যে যার রুমে চলে যায়। অনেকক্ষণ আড্ডা দিচ্ছে সবাই। এর মাঝে ম্যাথি বলে উঠল, যেহেতু এখন ফুল ঠিক হয়ে গেছে তাহলে আমাকে যেতে হবে। ম্যাথির কথায় সবাই তার দিকে তাকালো। সাইমন কাট গলায় বলল, এত সহজে আমার হাত থেকে তোর ছাড় নেই। তুই সেদিন এখান থেকে যেতে পারবি, সেদিন আমি বলবো। সিমরান ম্যাথির দিকে তাকিয়ে হেসে বলল, হ্যাঁ আপু, তোমাকে থাকতে হবে। আমরা কিন্তু না শুনবো না। বাকি সবাইও অনেক জোর করলো, তাই ম্যাথি আর আপত্তি করেনি। হঠাৎ সাইমন শটান হয়ে দাঁড়িয়ে যায়, সিমরানের হাত ধরে বলল, চলো ফুল, আমাদের ঘুমানোর সময় হয়েছে। তাহি সিমরানের আরেক হাত ধরে বলল, না, সিমি এখন কোথাও যাবে না, তুই বরং যা। সিমরান কি বলবে? সাইমনের দিকে তাকিয়ে দেখে সে রাগী চোখে তাকিয়ে আছে। সিমরান দ্বীপের দিকে তাকিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ। তায়ান সাইমনের উদ্দেশ্যে বলল, তুই চলে যা, ফুলসহ আমরা সারা রাত আড্ডা দেব। সাইমন সবার দিকে রাগী চোখে তাকিয়ে সিমরানকে পাজা কোলে তুলে সোজা হাঁটা ধরল। বাকি সবাই চেয়ে আছে, তাদের চোখের সামনে দিয়ে কিভাবে সিমরানকে নিয়ে গেল ভাবা যায়। সাইমন সিমরানকে নিয়ে এসে বিছানায় বসিয়ে দেয়। কাবার্ডের কাছে গিয়ে সেখান থেকে একটা লাল বক্স নিয়ে সিমরানের পাশে বসে। সিমরান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় সাইমনের দিকে। সাইমন বুঝতে পেরে বক্সটা খুলল। বক্সটায় একজোড়া গোল্ডের নুপুর জোড়া দেখে সিমরান অবাক হয়ে তাকায় সাইমনের দিকে। সিমরান অবাক দৃষ্টিতে বলল। তুমি কখন? সিমরানকে থামিয়ে দিয়ে সাইমন সিমরানের গালে হাত দিয়ে বলল, আজ আমাদের জীবনের একটি বিশেষ দিন, আর আমি তোমার জন্য কিছু না এনে পারি, সেজন্য 2 দিন আগে নূপুর জোড়া কিনে এনেছে। সিমরান সাইমনের দিকে মুচকি হেসে তাকিয়ে আছে। হঠাৎ তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তা দেখে সাইমন তড়িঘড়ি করে বলল, কি হলো ফুল, নূপুর পছন্দ হয়নি? সিমরান মন খারাপ করে বলল, হয়েছে, কিন্তু আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি। সাইমন মুচকি হেসে সিমরানের কোমর ধরে বলল, তুমি আমার জীবনের সেরা গিফট, আর আজকের দেওয়ার সারপ্রাইজটা, ইটস দ্য বেস্ট সারপ্রাইজ ইন মাই লাইফ। সাইমনের কথায় সিমরানের মুখে আবারও হাসি ফুটে ওঠে। সাইমন সিমরানের সামনে হাঁটু গেড়ে বসে। সিমরানের ডান পা তার হাঁটুর উপরে রেখে একটা নুপুর পরিয়ে দেয়। এরপর বাবা নিয়ে আরেকটি নুপুর পরিয়ে দেয়। সাইমনের অবাধ্য নজর সিমরানের সাদা পায়ের দিকে যায়। ইচ্ছে করছে আরো গভীরভাবে দেখতে, তাই সাইমন নিজেকে দমিয়ে রাখতে না পেরে সিমরানের শাড়িটা ধীরে ধীরে উপরে ওঠায়। সিমরানের এবার অশান্তি শুরু হয়ে গেল। সাইমন সিমরানের শাড়িটা হাঁটু পর্যন্ত উঠিয়ে নিয়েছে। সিমরানের সাদা পায়ে ডিপলি চুমু খায়। চোখ বন্ধ করে সিমরান বিছানার চাদর খামছে ধরে। সাইমন সিমরানের পাশে বসে তার কানে নেশালো কণ্ঠে বলল, ফুল, আর যে নিজেকে আটকে রাখতে পারছি না, এত বছর ধরে রাখা কন্ট্রোল আমি হারিয়ে ফেলছি। ফুল, আবারও তোমার ভালোবাসা হারিয়ে যাওয়ার অনুমতি দিবে আমাকে? সিমরান জোরে জোরে শ্বাস নিচ্ছে। সিমরান কিছু না বলে সাইমনকে জড়িয়ে ধরে, আর সাইমন তার উত্তর পেয়ে যায়। সিমরানকে নিজের কাছ থেকে ছাড়িয়ে ধীরে ধীরে তার গয়না খুলছে সাইমন। প্রথম গলার হার খুলল, আর গলায় একটা চুমু দিল। এরপর 2 কানের রিং খুলল এবং 2 কানের লতিতেও চুমু খেল। সিমরানের কুচি করা শাড়ির আঁচলটা বুক থেকে সরিয়ে দিল। গলায় খানিকটা নিচে চুমু খেল। সিমরানের মুখটা ধরে তার অধরের দিকে তাকালো সাইমন। সিমরান চোখ বন্ধ করে আছে। ধীরে ধীরে নিজের অধর দ্বারা সিমরানের অধর চেপে ধরল। কত বছর পর সিমরানের অধরে সুধা পান করছে সাইমন। গভীরভাবে চুমু খেয়ে চুষে নিতে থাকে সিমরানের অধর জোড়া। সিমরানও সাইমনের সাথে সায় দেয়। সিমরানের অধর জোড়া ছেড়ে তাকে বিছানায় শুইয়ে দেয় সাইমন এবং পুরো শরীরটাই খুলে ফেলে দেয়। ধীরে ধীরে সিমরানের দিকে ঝুঁকে তার সারা শরীর হাত দিয়ে গভীরভাবে বিচরণ করে। সিমরান যেন পাগল হয়ে যাচ্ছে। সাইমন সিমরানের পেটে চুমু খায়। আস্তে আস্তে চুমু খেতে খেতে উপরে উঠে আসে। উঠে নিজের পাঞ্জাবি খুলে ফেলে দেয় এবং আবারও হারায় সিমরানের মাঝে। গভীরভাবে হারিয়ে যায় একজন আরেকজনের মাঝে। এত বছরের তৃষ্ণা মেটাতে মরিয়া হয়ে উঠেছে দুজনে। এতদিনের সকল কষ্ট মুছে দিতে চাইছে। পাগলের মতো ভালোবাসায় মত্ত হয়েছে। এত বছর পর আবারও মিলিত হলো সাইমন সিমির সত্তা। 2 সত্তা গভীর ভালোবাসায় মিলেমিশে একাকার হয়ে যায়। রাত প্রায় 3টা।
সিমরান সাইমানের খোলা বুকে শুয়ে আছে। অবশেষে সকল বাধা পেরিয়ে দুজনে আবারও এক হয়েছে। আর নেই কোনো বাধা, কোনো বিপদ। এবার সুখে দিন কাটানোর পালা তাদের। সিমরান সাইমানের বুকে শুয়ে হাত দিয়ে তার বুক আঁকিবুকি করছে। সিমরান ধীর কণ্ঠে সাইমানকে ডাক দিল। শান, সাইমান সিমরানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। বলে ফুল। সিমরান মন খারাপ করে বলল, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই না? তুমি আমার জন্য এত কিছু, এতগুলো দিন কষ্ট সহ্য করেছো। মোটেও না, এতে তোমার কোনো দোষ নেই ফুল। যা হয়েছে ভুলে যাও। সিমরান কিছু বলল না। সাইমান একটু দুষ্টুমির ছলে বলল, হ্যাঁ, অনেক কষ্ট পেয়েছে, তবে আজকের মতো যদি প্রতিদিন রাতে এত ভালোবাসা পাই তাহলে কষ্ট বলতে আর কিছুই থাকবে না। সিমরান লাজুক হেসে সাইমানের বুকে চাপড় মেরে বলল। যা অসভ্য। সাইমান হেসে চাদরটা উঠিয়ে ভেতরে ঢুকিয়ে সিমরানের বুকে মুখ গুজে চোখ বুজে ফেলল। সকালে সাইমান সিমি ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে রেডি হয়ে একসাথে নিচে নামছে। বদের হাড্ডিগুলো সোফায় বসে তাদের দিকে চেয়ে আছে। দিশা দুধের গ্লাস হাতে নিয়ে দিশাদের পেছনে দৌড়াচ্ছে। সিমরান নিচে নেমে দিশাদকে তার কোলে বসিয়ে এটা সেটা বলে দুধটা খাইয়ে দিল। নিমিষে সিমরানের ভক্ত হয়ে যায় দিশাদ। সাইমান এসে সিমরানের পাশে বসে পড়ে। দীপ গলা খাকারি দিয়ে বলল। সাইমান সিমরানের কাঁধের উপর হাত দিয়ে বলল, ঠিক ধরেছিস, বউ কাছে থাকলে মতন একে একে থাকা যায়। সিমরান দাঁত কটমট করে তাকায় সাইমানের দিকে। ছি, লোকটা তো ভারী অসভ্য হয়ে যাচ্ছে। তাইন উঠে এসে সাইমানের গা ঘেঁষে বসে পড়ল। সাইমানের এক হাত ধরে ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, ভাই, এবার অন্তত আমার একটা ব্যবস্থা কর, আমাকেও এবার মধু খাওয়ার সুযোগ করে দে। তাহি লজ্জায় মাথা এদিক ওদিক করছে। ইচ্ছে করছে তাইনকে মেরে বালি চাপা দিয়ে দিতে। এভাবে কেউ বলে? এদের একটারও লজ্জা নেই। সাইমান ভ্রুকুসকে তাইনের দিকে তাকিয়ে বলল, ছি, সামান্য লজ্জাও নেই তোর মাঝে আমাকে এই কথা বলার? ভুলে গেছিস আমি তোর শালা হই, সাথে তোর বোনের বর। লজ্জা করলো না? সাথে কিন্তু আরেকটা আছে, তুই আমার দোস্ত, সেই ছোটবেলার। আর বন্ধুর কাছে এইসব ছোটোখাটো কথা বলাই যায়, এগুলো কোনো ব্যাপার না। এখন তুই কিছু একটা কর। সাইমান কিছুক্ষণ মুখটা গম্ভীর করে রাখল। হঠাৎ হেসে বলল, ঠিক আছে। তায়ান খুশি হয়ে জড়িয়ে ধরে। দিশা তাহিকে এক ধাক্কা দেয়। তাহি লাজুক হাসে। দীপ নাক কুচকে বলল। এরপরে সাইমান ইমরান শেখ আর আনোয়ার তাহজিদকে ডাক দেয়। এই ব্যাপারে কথা বলে আগামী পরশু তায়ান তাহির নতুন করে বিয়ে দেবে বলে ঠিক করে। সবাই বেশ খুশি হয়। এরপর শেখ পরিবার চলে যায় তায়ানের কেনা নতুন বাড়িতে। আজ তায়ান তাহির আবারও বিয়ে দেওয়া হচ্ছে, তবে বড় করে অনুষ্ঠান করা হয়নি। বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে আর নিজের মানুষদের ইনভাইট করা হয়েছে। বাইরের কেউ নেই। তায়ান বর সেজে বসে আছে, পাশে বউ সেজে বসে আছে তাহি। কাজে চলে এসেছে, তাদের বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। ইসলামিকভাবে তাদের বিয়ের কার্য সম্পন্ন হয়। এবার তাহির বিদায়ের পালা। সবাই কান্না করলেও তাহির চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হচ্ছে না। সে মহা খুশি। কিছুক্ষণ পরই তাহি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। সিমরান মাত্রই চেঞ্জ করে বসেছে, তখনই সাইমান রুমে প্রবেশ করে। সিমরানের উদ্দেশ্যে বলল, চলো ফুল, আমরা এখন বের হব। সিমরান ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কিন্তু কোথায়? গেলে দেখতে পাবে। সিমরানকে কিছু বলার সুযোগ না দিয়েই সাইমান সিমরানের হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল। গোডাউনের সামনে গাড়ি এসে থামে সাইমানের। সাইমান গাড়ি থেকে নেমে সিমরানের পাশের দরজা খুলে দেয়। সিমরান নেমে দাঁড়ায়। গোডাউনের দিকে ভালো করে নজর দিয়ে সিমরান বলল, এ আমরা কোথায় এসেছি শান? সাইমান সিমরানকে নিজের দিকে ফিরিয়ে বলল, তোমাকে দেখাতে নিয়ে এসছে। হ্যাঁ ফুল, এখানে সেই জঘন্য পাপীরা আছে যারা আমাদের এতদিন একটার পর একটা ক্ষতি করে এসছে। সিমরান অবিশ্বাস্য চোখে জিজ্ঞেস করল, মানে সত্যি আমার বাবার খুনিকে তুমি? সাইমান মাথা উপর নিচ করে বলল, তুমি আজ নিজের চোখে তোমার বাবার খুনির নির্মম অবস্থা দেখবে। সিমরানের খুব রাগ হতে থাকে। সিমরান দাঁতগুলো খিচিয়ে বলল, হ্যাঁ শান, দেখবো, শেষবার এই পাপিকে দেখতে চাই আমি। সাইমান মাথা নেড়ে সিমরানের হাত ধরে ভেতরে ঢুকলো। দরজা খুলতেই বাইরের আলোক রোশনি মুখে পড়ল ফ্লোরে নির্মমভাবে পড়ে থাকা রাহিব আর রিমন খানের উপর। সাইমান টিস্যু বের করে নাকে চেপে ধরে। সিমরানকেও দেয়। সামনে এগিয়ে গেছে তারা।
রাহিব আর রিমন খানের এই অবস্থা দেখে সিমরান চিৎকার দিয়ে সাইমানের বুকে মুখ গুজে দেয়, কিন্তু সাইমান ক্রোধ মাখা চোখে তাকিয়ে আছে। কঙ্কালের মতো হয়ে গেছে পাপীদের শরীর, শরীর পচে খসে পড়ছে, বিশ্রী গন্ধ বের হচ্ছে তাদের শরীর থেকে, মাঝে ভন ভন করছে। মুখের এমন অবস্থা হয়েছে যে তাদের মুখ চেনা দেয়। ভীষণ বাজে অবস্থা তাদের, শুধু শ্বাসটাই চলছে এখনো। সাইমান সিমরানকে বলল, হ্যাঁ ফুল, শাস্তি দিয়েছে, খুব বাজে শাস্তি। দেখবে না তুমি? কি হলো ফুল, দেখবে না তোমার বাবার খুনিকে, যার জন্য তুমি বাবা হারিয়েছো, যার জন্য মামুনি এখনো কষ্ট পাচ্ছে। এত বছর তুমিও কষ্ট পেয়ে আসছো, দেখবে না তার অবস্থা? সিমরান ধীরে ধীরে মাথা তুলে সামনে তাকায়। রাগে সিমরানের চোখ দিয়ে পানি বের হতে থাকে, অঝরে পানি পড়তে থাকে তার চোখে। সাইমানের দিকে তাকিয়ে বলল, এদেরকে এক্ষুনি শেষ করে দাও, বাঁচিয়ে রেখেছো কেন? এদের শেষ করে ফেলো। সাইমানের কথা মতো সিমরান বেরিয়ে গাড়িতে উঠে বসে। সাইমান রাহিব আর রিমন খানের সামনে বসে পড়ে। এদের এই অবস্থায় তার ভীষণ আনন্দ লাগছে। সাইমান আফসোসের সুরে বলল, আরে খুব কষ্ট হচ্ছে না তোদের? মুহূর্তেই মুখটাকে অগ্নিমূর্তি করে বলল, বুঝছিস সাইমনের সাথে অন্যায় করার কি ফল হতে পারে? ইটস অল ইউর ডুইং, তেও চিন্তা করিস না, এখনই তোদের চিরজীবনের জন্য মুক্ত করে দিব। বলে সাইমান উঠে বাইরে চলে যায়। গাড়ির কাছে এসেই একটা রিমোট হাতে নেয়। রিমোটের টিপ দিতেই সাথে সাথে ব্লাস্ট হয়ে যায় সেই গোডাউন। সিমরান চোখ বন্ধ করে কানে হাত দিয়ে ফেলে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে সেই গোডাউনটা। সাইমান সেদিকে তাকিয়ে থাকে, মনে হচ্ছে আগুন গোডাউনে না, তার চোখে জ্বলছে। খুব শান্তি লাগছে সাইমানের। গাড়িতে উঠে বসেই স্টার্ট দিয়ে শাহি করে চলে যায়। দুদিন পর সাইমান রেডি হচ্ছে। আজ থেকে সে আবার গানের জগতে বেছে নিয়েছে, গান গাওয়া শুরু করবে আবারও। তাই আজ একটা গানের কনসার্টে যাওয়ার জন্য সাইমান তৈরি হচ্ছে। সিমরান তাকে সাহায্য করছে। গানের কনসার্ট শেষ করে সে অফিসে চলে যাবে। সাইমানের রেডি হওয়া শেষে সিমরানের কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে পড়ে। সিমরান নিচে গিয়ে সবার সাথে গল্প জুড়ে দেয়। দুপুর হয়ে এসেছে, সিমরানের ভালো লাগছে না, তাহিও নেই। তিশার সাথে অনেকক্ষণ মজা করে রুমে আসে। রুমে এসে তাহির সাথে ভিডিও কলে কথা বলে। এরপর দিশা আর দিশাদের সাথে কথা বলেই বিছানায় গা এলিয়ে দেয়। সাথে সাথে রাজ্যের ঘুম এসে নামে তার চোখে। সন্ধ্যায় ড্রয়িং রুমে সাইমানের জন্য অপেক্ষা করছে সিমরান। তার আসার সময় হয়েছে। দরজার কলিং বেলের আওয়াজ পেতেই দৌড়ে দরজা খুলে দেয় সিমরান। সাইমানকে দেখে জড়িয়ে ধরে। ড্রয়িং রুমে এখন কেউ নেই। সাইমান ও সিমরানকে জড়িয়ে ধরে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। রুমে এসে সাইমান ওয়াশরুমে চলে যায়। হঠাৎ বাইরে খুব জোরে জোরে বাস পড়া শুরু হয়। মনে হয় বৃষ্টি নামবে। সিমরান দৌড়ে ব্যালকনিতে গিয়ে দেখলো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সিমরান তো মহা খুশি, আজকে বৃষ্টিতে ভিজবে সে। সাইমানের কথা শুনবে না সে। সাইমান ওয়াশরুম থেকে বেরিয়ে সিমরানকে খুঁজতে থাকে। মুহূর্তে শনশনিয়ে খুব জোরে বৃষ্টি নামলো ধরণীর বুকে। সিমরানকে আর পাইকে দৌড়ে ছাদের দিকে যেতে থাকে সিমরান। পেছন থেকে সাইমান ডাকছে, কিন্তু সিমরান যেন কানেই নিল না। সাইমানও তার পিছু পিছু দৌড় দেয়। ছাদে উঠে বৃষ্টিতে ভিজতে থাকে সিমরান। মুখটা উপরে উঠিয়ে দুহাত দুদিকে ছড়িয়ে রেখেছে। বৃষ্টিতে ভিজে চুপচাপ হয়ে গেছে সিমরান। পানি হাতে নিয়ে লাফাচ্ছে, কখনো এক জায়গায় দৌড়াচ্ছে, কখনো আরেক জায়গায়। দরজার সাথে হেলান দিয়ে সিমরানকে মুগ্ধ হয়ে দেখছে সাইমান। তারও খুব ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে। এক পা করে এগিয়ে যায়। মুহূর্তে সেও ভিজে চুপচুপে হয়ে যায়। সিমরান সাইমানকে দেখে তার হাত ধরে নাচা শুরু করে। দুজনেই নাচে। সিমরান দাঁতগুলো প্রসারিত করে হাসে। সিমরানের এত খুশি দেখে সাইমান মুচকি হাসে। সাইমান সিমরানের কোমর ধরে এক টানে নিজের সাথে মিশিয়ে নেয়। এবার দুজনে রোমান্টিকভাবে নাচে। এমন একটা নিদারুণ মোমেন্টে সাইমান একটা গান ধরে। टिप टिप बरसा पानी, पानी में आग लगा दी, आग लगी दिल में तो दिल को तेरी याद आई, तेरी याद। খুব সুন্দর করে গান গেয়েছে সাইমান। গানের সাথে তাল মিলিয়ে দুজনে রোমান্টিক ডান্সও দিয়েছে। খুব সুন্দর হয়েছে সাইমানের গান। সিমরান এখন সাইমানের কাঁধে হাত দিয়ে তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। সাইমানের প্রতিটি গান তার মন কেড়ে নেয়।
নতুনভাবে যেন হারিয়ে যায় সে। সাইমান দু হাত দিয়ে সিমরানের কোমর জড়িয়ে ধরে রেখেছে। মুচকি হেসে সেও সিমরানের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। তখনই ধীরে ধীরে সাইমানের নজর যায় সিমরানের অধর জোড়ায়। বৃষ্টির পানি কিভাবে সিমরানের ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। সাইমানের নেশা ধরে যায়। সিমরানকে আরো কাছে টেনে ধীরে ধীরে তার অধরের দিকে এগোতে থাকে। সিমরান চোখ বুজে ফেলে। একসময় সিমরানের অধরের সাইমান নিজের অধর মিলিয়ে দেয়। বেশ কিছুক্ষণ দুজনে অধর পান করে। এরপর সাইমান সিমরানকে কোলে তুলে নেয়। সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। নিজের রুমে গিয়ে ভেজা অবস্থায় সিমরানকে বিছানায় শুইয়ে দেয়। ধীরে ধীরে সে সিমরানের দিকে ঝুঁকে সিমরানের ভেজা জামা কাপড় খুলে ফেলে। সিমরানের অধরে গভীরভাবে চুমু খায় এবং আবারও দুজন দুজনাতে মত্ত হয়ে যায়। শীতল একটা রোমান্টিক ওয়েদার যেন তাদের জন্যই প্রাপ্য। একে অপরের গভীরতায় তলিয়ে যায়। দুজনেই খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে। নিস্তব্ধতা, এই চার দেয়ালে শুধু তাদের শ্বাসের শব্দই শোনা যাচ্ছে। পরের দিন সবাইকে আজ ইনভাইট করেছে সাইমান। সবাই বলতে তায়ান, তাহি, দীপ, দিশা আর ম্যাথিকে। তায়ান তাহির বিয়ের দিনই ম্যাথি চলে যায়। আজ সবাইকে বাড়িতে আসতে বলেছে সাইমান। এক এক করে সবাই চলে এসেছে। বেশ কিছুক্ষণ গল্প করে সবাই খাওয়া দাওয়া করে নিল। খাওয়া শেষে সবাই সোফায় বসলো, সাথে তাহজিদ বাড়ির সকলে। সাইমান দিশাদের সাথে খেলছে। দীপ তায়ানের দিকে কিছু ইশারা করে। তায়ান বাঁকা হেসে সেখান থেকে উঠে যায়। ফোনের মেমোরি খুলে বড় এলইডি টিভিটাতে কানেক্ট করে দেয় তায়ান। রিমোট হাতে নিয়ে সোফায় এসে বসে। সবার উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, হ্যালো এভরিবডি, সবাই এখন ধামাকাদার একটা ভিডিও দেখতে চলেছ। সো সবাই টিভির দিকে নজর দাও এখনই, না হলে অনেক বড় বিনোদন মিস করবে। সবাই তায়ানের কথায় নজর দেয় টিভির দিকে এবং তায়ান সাথে সাথে টিভি অন করে। ভিডিও দেখেই সবার চক্ষু কপালে। সাইমান রাগী চোখে তাকিয়ে আছে তায়ানের দিকে। তায়ান তা উপেক্ষা করে অন্যদিকে মুখ ঘুরিয়ে শীষ বাজাতে থাকে, কেননা টিভিতে সাইমানের হাফ লেডিসের অভিনয়টা চলছে। ভিডিওটা দেখে বাড়ির সবাই মুখে হাত দিয়ে রেখেছে। সবার হাসি যেন বেরিয়ে আসতে চাইছে। সাইমান উঠে এক পা করে তায়ানের দিকে এগোচ্ছে। তা দেখে তায়ান টিভি অফ করে দেয়। একটা ঢোক গিলে দাঁড়িয়ে যায়। সাইমান তায়ানের সামনে এসে তাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, তো মনে আছে সেদিন তো ডিয়ারের কথা? তো ডিয়ার তো বাকি রয়ে গেছে, এখন সেটা করার পালা। তায়ান খুব শক্ত গলায় বলল, না, এখন কোনো ডিয়ার পালন করা হবে না। সাইমন তীক্ষ্ণ দৃষ্টিতে তায়ানের দিকে তাকায়। তায়ান চুপসে যায়। ক্যাবলা কান্তের মতো হেসে বলল, আমি তো মজা করছিলাম। বল, আমি সব ডিয়ার পালন করতে রাজি। এই সুযোগে দীপ উঠে পালাতে নেবে। তখনই সাইমন তাকে ধরে ফেলে এবং বলে, কোথায় যাচ্ছিস? তোকে ছাড়া তো ডিয়ার অসম্পূর্ণ। দীপ মনে মনে বলে, দীপ কেন তুই শুধু শুধু এই উগান্ডার সাথে পাঙ্গা নিতে যাস? এখন তোর কি হবে? সাইমন ফোন বের করলো, একটা গান প্লে করে বলল, সানি লিওনের কাভি জো বদল গানটার মতো তোদের দুজনকে রোমান্টিক একটা কাপল ডান্স দিতে হবে। দীপ চিল্লিয়ে বলল। সাইমন ভ্রুকুসকে তাকিয়ে বলল, কি বললি? তায়ান সাইমনের দিকে তাকিয়ে বলল, আরে ওর কথা ছাড়, আমি রাজি। এটা কোনো ব্যাপার হলো? চল দীপ। বলেই দীপের হাত ধরে যেতে নেয়। সাইমন তাকে আটকিয়ে দিয়ে বলল, শুধু কি নাচলে হবে? তাদের মধ্যে ড্রেসও পরতে হবে, সাজতে হবে। তায়ান একটা শুকনো ঢোক গিলে বলল, কিভাবে? সাইমন দু হাতে দুজনের কাঁধে হাত দিয়ে বলল, চল আমি দেখিয়ে দিচ্ছি। বলেই দুজনকে নিয়ে উপরে চলে গেল। বাকি সবাই হা করে তাকিয়ে আছে। কেউ যেন কিছুই বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ পর সাইমন দীপ আর তায়ানকে রেডি করিয়ে নিয়ে এলো। সবাই ড্যাব ড্যাব করে কিছুক্ষণ তাকিয়েছিল। মুহূর্তে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে একজন আরেকজনের উপর গড়াগড়ি খাচ্ছে। বাড়ির বড়রাও হাসি চেপে রাখতে পারল না। তায়ান আর দীপ মাথা নিচু করে আছে। তায়ানের পরনে স্টাইলিশ একটা ড্রেস, যা দিয়ে তার সমগ্র শরীর দেখা যাচ্ছে। তায়ানের হাঁটুর উপর পর্যন্ত একটু কাপড়, যা দিয়ে শুধু তার গোপন জায়গাটা ঢেকে রাখা হয়েছে। আর বুকের দুদিকেও সামান্য পরিমাণ কাপড় লেগে রয়েছে। ঠোঁটে লিপস্টিক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। চুলে ক্লিপ বাঁধা, একদম জোকার লাগছে তায়ানকে। আর দীপ তার পরনে ছেঁড়া প্যান্ট, একটা হাঁটু পুরো দৃশ্যমান, আরেক হাঁটু নিচ পর্যন্ত প্যান্ট, গায়ে ছিঁড়া একটা গেঞ্জি। সাইমন তায়ানের দিকে তাকিয়ে বলল, সো লেটস স্টার্ট ইউর ডান্স। বলেই দুজনকে ধাক্কা দিল।
দুজন দুজনের দিকে অসহায় চোখে তাকিয়ে নাচা শুরু করে আর সাইমন ফোন বের করে ভিডিও করা শুরু করে। দুজনের নাচ দেখে সবার হাসির বেগ আরো বেড়ে যায়। হাসতে হাসতে সবার যেন শ্বাস আটকে যাচ্ছে। সাইমন মুস্কি মুস্কি হাসে। তার সাথে টক্কর দেয়া এত সহজ নয়। বেশ কিছুক্ষণ নাচা শেষ হলে দুজনেই কোনো রকম ছুটে পালায় সেখান থেকে। আজ তাদের মান-ইজ্জত বলতে কিচ্ছু রইল না। ছেলের সামনে দীপের নাক কান সব কাটা গেছে। সবাই হাসি থামিয়ে ঠিক হয়ে বসে। আরো কিছুক্ষণ থেকে তায়ান, তাহি, দীপ, দিশা আর ম্যাথি চলে যায়। খুব ভালো লেগেছে সবার। 6 মাস পর রাত 9:30। ছাদের দোলনায় বসে আছে সিমরান। তার কোলে শুয়ে আছে সাইমন। সিমরান সাইমনের চুলগুলো টেনে দিচ্ছে। সাইমন সিমরানের কোল থেকে উঠে তার সামনে বসে পেটে চুমু খায়। এরপর সিমরানের পাশে বসে পড়ে। সিমরানের মাথাটা নিজের বুকের মাঝে নিয়ে বলল, ধন্যবাদ ফুল, আমাকে বাবুর আনন্দ দেওয়ার জন্য। আই এম ভেরি ভেরি হ্যাপি। সিমরান কিছু না বলে মুস্কি হাসে। সিমরান 4 মাসের অন্তঃসত্ত্বা। এই 6টি মাস সাইমন সর্বসুখ দিয়েছে সিমরানকে। যখন জানতে পেরেছে সিমরান মা হবে আর সে বাবা হবে, তখন যেন খুশিতে আত্মহারা হয়ে গেছে সে। তখন থেকে সিমরানের কেয়ার করা শুরু করে সাইমন। ভালোবাসায় ভরিয়ে দেয় সিমরানকে। সিমরানের এসব খুব ভালো লাগে। তাহিও 2 মাসের অন্তঃসত্ত্বা। সিমরান সাইমনের খোঁজা খোঁজা দাড়িতে হাত দিয়ে বলল, আচ্ছা শান, আমাদের ছেলে মেয়ে হলে কি নাম রাখবে? সাইমন কিছুক্ষণ ভেবে বলল। ছেলে হলে রাখবো সিরান। সিমরান হাসি মুখে বলল। আর মেয়ে হলে রাখবো সাইমা। সাইমন প্রাপ্তির হাসি হাসে। সিমরানকে শক্ত করে জড়িয়ে ধরে। সিমরান বলল, শান, একটা গান শোনাও না। সাইমন মুস্কি হেসে বলল। আমার ফুল যখন বলছে তখন না শুনে কি পারি? সাইমন সিমরানের মাথায় হাত বোলাতে বোলাতে গেয়ে উঠল, মুস্কুরানে কি वजह तुम गुनगुनाने की वजह तुम जिया जाए ना जाए ना जाए ना और पिया रे जिया जाए ना जाए ना जाए ना और पिया रे पिया रे पिया रे ओ গান শেষে সিমরান সাইমনের দিকে তাকায়। সিমরানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাইমন মুস্কি হাসে। সিমরানের চুলগুলো কানের পেছনে গুজে দেয়। সিমরানের কপালে একটা চুমু খায়। এরপর সিমরানের অধরে আলতো করে একটা চুমু খেয়ে বক্ষ মাঝে খুব শক্তভাবে জড়িয়ে ধরল সিমরানকে। সিমরানও জড়িয়ে ধরে। সিমরানের মাথায় একটা চুমু দিয়ে চোখ বন্ধ করে সাইমন বলল,